তো চলো শুরু করা যাক আমাদের ইংলিশ গ্রামারের লেকচার নাম্বার 2। গতকালকের কিছু জিনিস আমি একটু রিক্যাপ করি। দেখো, গতকালকে আমাদের মেইন টপিক ছিল মূলত জিরান্ড এবং পার্টিসিপল। তো সেখানে আমরা দেখছিলাম যে পার্টিসিপল সে অ্যাডজেক্টিভ হিসাবেও থাকতে পারে, আবার সে হচ্ছে ভার্ব হিসাবেও কাজ করতে পারে। ডিপেন্ড করবে বাক্যে তার অবস্থানের উপরে। যেমন এখানে আমরা লিখলাম দ্য স্মাইলিং সান ওয়ার্ম দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ অ্যাজ ইট রোজ ইন দ্য মর্নিং স্কাই। এখন এখানে যে স্মাইলিং যে ওয়ার্ডটা, ওইখানে ওর কাজটা কি এখানের মধ্যে সে মডিফাই করছে, রাইট? কাকে মডিফাই করছে? সূর্যকে মডিফাই করছে, দ্য স্মাইলিং সান। তাইলে স্মাইলিংয়ের ফাংশনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। আমরা এগুলোকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। দ্য রোয়ারিং ওয়াটারফল ইকোড থ্রু দ্য ক্যানিয়ন ক্রিয়েটিং এ মেসমারাইজিং সাউন্ড। আচ্ছা, এখন এই যে রোয়ারিং ওয়াটারফল, এই রোয়ারিং ওয়ার্ডটা কী করছে? সে ওয়াটারফলকে মডিফাই করছে। যেহেতু ওয়াটারফল একটা নাউন, ওয়াটারফলকে মডিফাই করার কারণে রোয়ারিং হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। এখানে কী হয়েছে দেখো তো, দ্য শেপ ইজ চপিং। এখন এই যে চপ বারবেল লগ আইএনজি কেন হইল? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ফর্ম করার জন্য দ্য শেফ, তারপরে এমিজার, এরপরে যে ভার্বটা তার লগ আইএনজি। তাহলে দ্য শেফ ইজ চপিং। তাহলে এই চপিংটা হচ্ছে কি জন্য? টেন্সে নিয়ম অনুযায়ী হয়েছে। তো এখানের মধ্যে চপিং কিন্তু অ্যাডজেক্টিভ না, এখানের মধ্যে চপিং হচ্ছে ভার্ব। দ্য চিলড্রেন আর প্লেয়িং জয়ফুলি। তাহলে এই যে আর প্লেয়িং, এখানের মধ্যে প্লের লগে আইএনজি হইল, টেন্সে নিয়ম অনুযায়ী প্লের লগে আইএনজি হয়েছে। তাহলে এই প্লেয়িং কিন্তু ভার্ব। তাইলে আমরা দেখলাম এখানে দুটো এক্সাম্পল, এই চপিং এবং প্লেয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। পাস্ট পার্টিসিপলের কী অবস্থা? এখানে দেখ, আমরা জানি পাস্ট পার্টিসিপল সেম, তারা অ্যাডজেক্টিভও হতে পারে, আবার তারা ভার্বও হতে পারে। ভার্ব হলে হয় টেন্স বা ভয়েসের নিয়ম অনুযায়ী বসবে। হ্যাঁ, ওকে। এখানে আমরা প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য ফরগটেন কিজ ওয়ার ফাউন্ড ইন দ্য বটম অফ দ্য ড্রয়ার। ড্রয়ারের বটমে তোমার হচ্ছে যে ফরগটেন, হারানো চাবিটা পাওয়া গেছে। এখানে ফরগটেনের কাজটা কী বলো তো? এই যে ফরগটেনের কাজটা কি? সে কির আগে বসে, চাবির আগে বসে চাবিকে মডিফাই করছে, হারানো চাবি, রাইট? আমরা একটা সহজ টেকনিক বলছিলাম যে তুমি যদি বুঝতে না পারো এটা অ্যাডজেক্টিভ কিনা, তুমি দেখো যে নাউনের আগে বসালে অর্থ মিলে কিনা। তো এই ফরগটেনের, তো এই নাউনের আগে তো বসছে, অর্থ তো মিলতেছে। ফরগটেন কি? হ্যাঁ, হারানো চাবি। তাহলে এই ফরগটেন ওয়ার্ডটা সে কীকে মডিফাই করছে, সেজন্য সে অ্যাডজেক্টিভ। দ্য ফিনিশড নোভেল ওয়াজ ফাইনালি রেডি ফর পাবলিকেশন আফটার মান্থ অফ হার্ডওয়ার্ক। যে আফটার মান্থ অফ হার্ডওয়ার্কের পর তোমার যে নোভেলটা হচ্ছে যে ফিনিশড নোভেলটা, এটার এখন রেডি ফর পাবলিকেশন। তাহলে এই যে ফিনিশড ওয়ার্ডটা, তাহলে ফিনিশড ওয়ার্ডটা কী করছে এখানের মধ্যে? পুরো শব্দটা দেখো, ফিনিশড নোভেল। ফিনিশড নোভেল, ফিনিশড নোভেল মানে হচ্ছে সমাপ্ত উপন্যাস। তার মানে এই ফিনিশড ওয়ার্ডটা নোভেলের মডিফায়ার। যেহেতু ফিনিশড ওয়ার্ডটা নোভেলের মডিফায়ার, নোভেল যেহেতু নাউন, তাহলে ফিনিশড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটা বলো তো, দ্য শেপ হ্যাজ কুকড। এখানে এই যে কুকড কেন হইল? এখানে কুকের পরে ইডি কেন হইলো? কুকড কেন হইলো বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্ম করার জন্য। আমরা বলছিলাম কালকে ক্লাসে যে পার্টিসিপলগুলো তারা হচ্ছে টেন্স গঠন করতে পারে, আর একটা ফানির ভার্বের সাথে বসে তারা টেন্স ফর্ম করে। তাহলে এই কুকড এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে হ্যাজের পরে বসছে, হ্যাজের পরে বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্ম করছে। এই কুকড হচ্ছে ভার্ব। হ্যাভিং কমপ্লিটেড দ্য ম্যারাথন, সো ম্যারাথন কমপ্লিট করার পরে দ্য রানার্স প্রাউডলি ক্রসড দ্য ফিনিশ লাইন। তাইলে রানাররা কী করছে? তো ওরা প্রাউডলি ওরা ফিনিশ লাইনটা ক্রস করছিল। এই যে ক্রসড যে ওয়ার্ডটা, তাহলে এখানের মধ্যে আমাদের ক্রসড, আমি এখানের মধ্যে ক্রসড ওয়ার্ডটা না, আমি এখানে একটা ভুল জায়গায় সবুজ দিচ্ছি, সেটা হলো কমপ্লিটের মধ্যে আমি হচ্ছে সবুজ দিতে হবে। আমি একটু চেঞ্জ করতেছি, হ্যাভিং কমপ্লিটেড। এই হ্যাভিং কমপ্লিটেড এখানের মধ্যে, এই যে হ্যাভিং কমপ্লিটেড, সেটা কীভাবে হইলো? এটা আমরা অতীতকালে দুটো ঘটনা ঘটছিল। একটা হচ্ছে এখানের মধ্যে ম্যারাথনটা কমপ্লিট হয়েছিল, একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে রানাররা তারা হচ্ছে প্রাউডলি ক্রস করছিল। অতীতকালে দুটা ঘটনা। এখন এই দুটা ঘটনাকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে যদি লিখি, প্রথম যেটা ঘটছিল সেটাকে আমরা কি করি? আচ্ছা, অতীতকালে দুটো ঘটনা যদি টেন্সে নিয়ম অনুযায়ী, কতটুকু মনে আছে টেন্সের ক্লাস আমরা পড়বো। অতীতকালে দুটো ঘটনা ঘটছে, যে ঘটনাটা আগে ঘটে সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, আর যে ঘটনাটা পরে ঘটে সেটা হচ্ছে
পাস্ট সিম্পল, সেটা হচ্ছে পাস্ট সিম্পল। এই জিনিসটা আমরা টেন্সের মধ্যে গেলে আমরা বিস্তারিত পড়বো। হ্যাঁ, তো অতীতকালে দুটো ঘটনা আমরা হচ্ছে একটা ঘটনা পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট সিম্পলের মাধ্যমে একটা সেন্টেন্সে লিখতে পারি, রাইট? আমরা যখন সেন্টেন্স পড়াবো তোমাদেরকে তখন সেখানের মধ্যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স পড়াবো। এখন আমরা জানি যে আচ্ছা, এই যে আমরা পাস্ট পারফেক্টে একটা সেন্টেন্স আমরা হচ্ছে লিখলাম, আবার পাস্ট সিম্পল একটা দুটা সেন্টেন্স আমরা আলাদা আলাদা করে লিখে পরে জোড়া লাগাই বিফোর বা আফটার দ্বারা, তাই না? আমরা বিফোর বা আফটার দ্বারা আমরা জোড়া লাগাই। এখন আমরা যদি বিফোর বা আফটার দ্বারা যদি জোড়া লাগাবো না, আমরা পুরোটাকে একটা মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে প্রকাশ করব, যেটাকে বলে সিম্পল সেন্টেন্স। আমরা সামনে একটা ক্লাসে পড়বো। তো সিম্পল সেন্টেন্সে যখন লিখতে হয় তখন আমরা যেটা কী করি, যেটাকে আমরা পাস্ট পারফেক্টে প্রকাশ করছিলাম সেটাকে আমরা রিডিউস করে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিই। আজকে নিয়মটা মাথায় ঢুকতেছে না, কারণ হচ্ছে আমরা যেটা এখনো টেন্স পড়ি নাই, সেই জন্য অনেকে মাথায় ঢুকতেছে না। তাহলে এখানের মধ্যে দুটো ঘটনা ঘটছিল, একটা হচ্ছে তোমার সে রানাররা, একটা হচ্ছে তোমার বাক্যটা হচ্ছে এরকম। তাহলে একটা বাক্য হচ্ছে দ্য রানার্স কমপ্লিটেড দ্য ম্যারাথন, এটা হচ্ছে একটা ঘটনা অতীতকালে। আরেকটা ঘটনা হচ্ছে দ্য রানার্স প্রাউডলি ক্রস দ্য ফিনিশ লাইন। এখন এই দুটা সেন্টেন্স অতীতকালের ঘটনা, তাইলে আমরা যদি এটাকে আফটার দ্বারা যদি জোড়া লাগাই কী লিখতে পারবো বলো তো? দুটো ঘটনা, একটা লিখিত কমেন্টে দ্য রানার্স কমপ্লিটেড দ্য ম্যারাথন, এটা হলো একটা সেন্টেন্স। আরেকটা হচ্ছে একটা ঘটনা, এটা আরেকটা হচ্ছে রানার্স প্রাউডলি ক্রস দ্য ফিনিশ লাইন, একটা ম্যারাথন কমপ্লিট করছে, এটা আগের ঘটনা। এরপরে তার হচ্ছে যে না, এখানের মধ্যে আমাদের সেন্টেন্সটা উল্টা যাবে। হ্যাঁ, তুমি আফটার দ্বারা সেন্টেন্সটা জোড়া লাগাও তো, আমরা লিখতে পারবো দ্য রানার্স প্রাউডলি ক্রস দ্য ফিনিশ লাইন আফটার দে হ্যাড কমপ্লিটেড দ্য ম্যারাথন। আমরা লিখতে পারবো এরকম। যেহেতু আমি এখনও টেন্স পড়া নাই সেজন্য আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, আমরা লিখবো এরকম দ্য রানার্স প্রাউডলি ক্রস দ্য ফিনিশ লাইন আফটার, এবং আফটারের পরে আমরা একটা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, আফটার দ্য রানার্স হ্যাড কমপ্লিটেড দ্য ম্যারাথন, রাইট? আচ্ছা, এত লম্বা চৌড়া সেন্টেন্সটা এটাকে যদি আমরা একটা সিম্পল সেন্টেন্সে যদি লিখতে চাইতাম যে একটা মাত্র ফাইনাইট ভার্ব রাখবো, তখন ওই পাস্ট পারফেক্ট অংশটুকু যেটা মূলত আগে ঘটছে, যে কাজটা আগে ঘটছে, সেই কাজটাকে আমরা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিই। তাইলে এই যে আফটার দ্য রানার্স হ্যাড কমপ্লিটেড দ্য ম্যারাথন, ওই অংশটুকুর মধ্যে আমরা হ্যাভিং কমপ্লিটেড করে এটাকে শর্ট ফর্ম করে ফেলছে। তখন আমরা কী বলতেছি? আমরা বলতেছি যে ম্যারাথনটা কমপ্লিট করার পরে বা ম্যারাথনটা কমপ্লিট করিয়া রানার্স প্রাউডলি ক্রস দ্য ফিনিশ লাইন। ওকে, এই জিনিসটাকে আমরা গতকালকে পড়াইছিলাম পারফেক্ট পার্টিসিপল হিসাবে, রাইট? এগুলো আমরা আরও অনেক কথা বলবো যখন আমরা টেন্স পরবর্তী সেখানে আসবো। আচ্ছা, আর পরের যে সেন্টেন্সটা দ্য শেফ হ্যাজ কুকড আ ডেলিশিয়াস মিল ফর দ্য গেস্ট, এখানে এই কুকটার লো কেন ইডি হইলো? কুকড কেন হইলো? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন আমাকে একটু বলো, এই যে আমরা এই যে ইট যে ভার্বটা, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এই যে পাস্ট পার্টিসিপল ইটেন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এটা অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এখানে দ্য ইটেন লেফট ওভার ইন দ্য রেফ্রিজারেটর অর এ টেম্পটিং মিডনাইট স্ন্যাক। ইটিং লেফট ওভার মানে হচ্ছে খাওয়া দাওয়া করার পর যে জিনিসটা রেখে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিল আর কি। আমরাও যে দোকান থেকে যে পার্সেল নিয়ে আসি না, খাওয়া দাওয়া করার পরে লেফট ওভার রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে, এটা একটা টেম্পটিং মিডনাইট স্ন্যাক। রাতের বেলা ঘুম থেকে ওঠার পর আমরা অনেক সময় এগুলো খাই, তাই না? তাহলে এই যে ইটেন লেফট ওভার, এই ইটেন ওয়ার্ডটা লেফট ওভারকে মডিফাই করছে। লেফট ওভার মানে উচ্ছিষ্ট যেহেতু আমরা খাওয়ার পরে যে এক্সট্রা যেটা রয়ে যায়, তাহলে এই ইটেনটা যেহেতু লেফট ওভারের মডিফায়ার, সেহেতু ইটেনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। শি হ্যাড নট ইটেন এনিথিং সিন্স ব্রেকফাস্ট, যে সে নাস্তা করার পর থেকে আর কিছু খাই না এখন পর্যন্ত। এই ইটেনটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? ইটেনটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেন হয়েছে এরকম? কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স ফর্ম করার জন্য আমরা জানি নিয়ম অনুযায়ী হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এটা এইটেন অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এইটেন ভার্ব। কেন ভার্ব হয়েছে? কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েস ফর্ম করার জন্য আমরা অক্সিলারির পরে আমরা ভার্বটাকে কী করে দেই? পাস্ট পার্টিসিপল করে দেই। এটা হচ্ছে টেন্স বা ভয়েস ফর্মে জন্য পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, পার্টিসিপল হচ্ছে ভার্বও হইতে পারে।
আচ্ছা, এখানে আমি লিখলাম যে আই নো, আমি জানি, হ্যাঁ। তাহলে আই নো এই কথাটা বললে আমার মনোভাব সম্পূর্ণ প্রকাশ হইতেছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে একটু লম্বা করলাম, আমি বললাম যে আই নো হিম, আমি তাকে চিনি বা আমি তাকে জানি, আর একটু বড় করছে। প্রথম সেন্টেন্সে আমার কোনো অবজেক্ট ছিল না, এখানে পরের সেন্টেন্সে আমার একটা অবজেক্ট চলে আসছে। তারপর লিখলাম আই নো হিজ ব্রাদার, আমি তার ভাইকে চিনি। প্রথমে আমরা আনছি অবজেক্ট একটা মাত্র ওয়ার্ড, এবার অবজেক্ট হিসেবে আমরা আনছি দুটো ওয়ার্ডকে নিয়ে আসছি। সেন্টেন্সটা আর একটু লম্বা করলাম, বললাম যে আই নো, আমি জানি, দ্যাট শি ইজ এ গুড গার্ল, আমি জানি যে সে একটা ভালো মেয়ে। এইবার দ্যাট শি ইজ এ গুড গার্ল, এই পুরো অংশটুকু বাক্যের কী হিসেবে কাজ করছে একটু কমেন্টে লিখো। এই হিমটা অবজেক্ট, হিজ ব্রাদার এটা অবজেক্ট, এখানে দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা কি? এটা বাক্যের অবজেক্ট। তবে আমরা দেখতে পেলাম যে এখানে অবজেক্ট ছিল একটা ওয়ার্ড, এখানে অবজেক্ট দুটা ওয়ার্ড, এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এলিমেন্ট আছে এখানের মধ্যে। তার মানে এখানের মধ্যে অনেকগুলো শব্দের পরিমাণটা বেড়ে গেছে, এখানের মধ্যে অনেকগুলো শব্দ গুচ্ছ বলতে পারি আমরা, রাইট? এটা যদি আমরা বুঝতে পারি, আমরা এই বাক্যটি নিয়ে একটু গবেষণা করি। আই নো হিজ ব্রাদার, এখানে হিজ ব্রাদার হচ্ছে একটা অবজেক্ট, এটা একটা ফাংশন, তাই না? অবজেক্ট হচ্ছে তার ফাংশন। তাহলে একটা মাত্র ফাংশন ইউনিট, হয় সাবজেক্ট নাহলে অবজেক্ট নাহলে মডিফায়ার। টু ফর মিনিট কি আছে? হিজ হলো একটা ফর মিনিট, ব্রাদার হলো একটা ফর মিনিট, তাই না? দুটো ওয়ার্ড দিয়ে দুটো ফর মিনিট এসছে। ওকে, এখন আমাকে বলো হিজ ব্রাদার এর মধ্যে কোনো ফানিট ভার্ব আছে কিনা? এই যে হিজ ব্রাদার এর ভিতরে কোনো ফানিট ভার্ব আছে কিনা? এর ভিতরে কোনো ফানিট ভার্ব নাই। তাইলে একাধিক ফর মিনিট মানে একাধিক ওয়ার্ড কিন্তু কোনো ফানিট ভার্ব নাই, একটা মাত্র ইউনিট হিসেবে ফাংশন করে, হয় সাবজেক্ট নাহলে অবজেক্ট নাহলে মডিফায়ার হিসেবে ফাংশন করবে, অথবা পজিটিভ যে কোনো একটা ফাংশন একটা হিসেবে ফাংশন করবে, কোনো ফানিট ভার্ব নাই। একে বলা হয় ফ্রেজ। তাহলে মোর দেন ওয়ান ফর মিনিট একের অধিক ওয়ার্ড, কিন্তু এখানে কোনো ফানিট ভার্ব নাই, একটা মাত্র ফাংশন ইউনিট হিসেবে কাজ করবে, এটাকে বলা হয় ফ্রেজ। তার ফ্রেজকে বলতে পারি গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি, যেখানে একের অধিক ওয়ার্ড থাকবে বাট নো ফানিট ভার্ব। তাহলে ফ্রেজ এবং ক্লজ চেনার একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে ফ্রেজের মধ্যে ফানিট ভার্ব থাকবে না, ক্লজের মধ্যে ফানিট ভার্ব থাকবে। এইবার আমরা পরের সেন্টেন্সটা নিয়ে একটা কথা বলবো। আই নো, যে আমি জানি, দ্যাট শি ইজ এ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে। এখন এই যে দ্যাট শি ইজ এ গুড গার্ল এই অংশটুকু বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করছে। দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা বাক্যের অবজেক্ট। আচ্ছা, শিরোনাম বলছে এখানে সাবজেক্ট কি? শিরোনাম আমাকে বলে সাবজেক্ট কি বাক্যের? এ বাক্যের সাবজেক্টটা কি বলো? শুধু শিরোনাম আনসার দিব, অন্য কেউ আনসার দেওয়ার দরকার নেই। এ বাক্যের সাবজেক্ট কি? আমি এখানে নাউন ক্লজ না কি ক্লজ জিজ্ঞেস করি না, বলছি সাবজেক্ট কি এ বাক্যের? এ বাক্যের সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে আই তো সাবজেক্ট। নো হচ্ছে জানি, হ্যাঁ। দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা পুরোটা একটা অবজেক্ট, তাই না? এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। এখন এটার ভিতরে আবার আমরা গবেষণা করতে পারবো, আমরা এটার ভিতরে এখানে ঢুকি নাই, হ্যাঁ, এটার ভিতরে আমরা ঢুকি না, আমরা হচ্ছে যে শুধু আই নো দ্যাট শি ইজ এ গুড গার্ল। তাহলে দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা পুরোটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে ওয়ান ফাংশন ইউনিট, যেখানে একের অধিক ওয়ার্ড আছে, মোর দেন ওয়ান ফর মিনিট। আমাকে বলো এই যে দ্যাট শি ইজ এ গুড গার্ল এটার ভিতরে কোনো ফানিট ভার্ব আছে কিনা? এই যেখানে কোনো ফানিট ভার্ব আছে কিনা? আছে। কোনটা? ইজ এখানে ফানিট ভার্ব, ইজ এখানে ফানিট ভার্ব। তাহলে এখানে একটা ফানিট ভার্ব আছে, হ্যাঁ, ইজ। তাহলে মোর দেন ওয়ান ফর মিনিট উইথ ফানিট ভার্ব, তাহলে একের অধিক ওয়ার্ড থাকবে এবং এখানে একটা ফানিট ভার্ব থাকবে, একটা মাত্র ফাংশন ইউনিট হিসেবে কাজ করবে, এটাকে বলা হয় ক্লজ। তাহলে ফ্রেজ এবং ক্লজের মেইন যে পার্থক্য সেটা হচ্ছে ক্লজের মধ্যে ফানিট ভার্ব থাকবে, ফ্রেজের মধ্যে ফানিট ভার্ব থাকবে না। তাহলে আই নো দ্যাট শি ইজ এ গুড গার্ল এই অংশটুকুর মধ্যে দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা হচ্ছে একটা ফাংশন ইউনিট, এখানে মোর দেন ওয়ান ফর মিনিট আছে, একের অধিক ওয়ার্ড আছে এখানের মধ্যে, একটা মাত্র ফানিট ভার্ব আছে এখানে, এটা একটা ক্লজ। এখন এটা ক্লজ বুঝলাম, এখন এটা কোন ধরনের ক্লজ? এটা তো একটা প্রশ্ন, এটা কোন ধরনের ক্লজ? হ্যাঁ, আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যারা বসতে পারে ওরা হয় নাউন নাহলে প্রোনাউন, রাইট? ওরা হয় নাউন বা
প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? নাউনের পরিবর্তে যাহা বসে তাকে বলা হয় প্রোনাউন। এখন এই যে দ্যাট শি ইজ এ গুড গার্ল, যেহেতু এটার ভিতরে ফাইনাইট ভার্ব আছে সেজন্য এটা হলো ক্লজ। যেহেতু এটা বাক্যের অবজেক্ট সেহেতু এটা হচ্ছে নাউন। তার মানে আমরা বলতে পারি দ্যাট শি ইজ এ গুড গার্ল, এটা হচ্ছে নাউন ক্লজ। গতকালকের বাক্যটা আমি আরেকবার একটু লিখলাম। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি। আচ্ছা দেখো, এই বাক্যটা নিয়ে আরেকটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যটা হলো আই নো দ্যাট শি ইজ এ গুড গার্ল। আচ্ছা এই বাক্যের মধ্যে কয়টা অংশ আছে? একটা হচ্ছে আই নো, এটা একটা অংশ, দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা আরেকটা অংশ, তাই না? দুটো অংশ আছে। এই দুটো অংশের মধ্যে কোন অংশটা মানে স্ট্যান্ড অ্যালোন, সে একলা নিজের মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারবে? কোন অংশটা? কালো অংশটা না লাল অংশটা? কোনটা? আই নো অংশটা। তাহলে পুরো বাক্যটার মধ্যে ব্ল্যাক যে পার্টটা আই নো, এতটুকু বললে মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয়। আই নো আমি জানি, ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অপরদিকে দ্যাট শি ইজ এ গুড গার্ল, যে সে ভালো মেয়ে, এইটা স্ট্যান্ড অ্যালোন, সে নিজের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারবে না, ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আই নো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। আর দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা দেখতে পেলাম যেহেতু সে অবজেক্ট হিসেবে কাজ করছে, আমরা জানি অবজেক্টের পজিশনে কারা বসে? নাউন বসে, সুতরাং এটা হলো নাউন ক্লজ। আমরা এই বাক্যের মধ্যে আসি। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। তো কুইক ব্রাউন ফক্স লেজি ডগের উপরে জাম্প দিচ্ছে, এতটুকু বললে মনোভাব প্রকাশ হয় কি না বলো? হয় কি না? হয়। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হু বার্কড যে চিল্লাইছিল, লাউডলি জোরে চিল্লাইছিল, ইন সারপ্রাইজ বিস্ময়ের সাথে চিল্লাইছিল, এবং জয়ফুলি চিল্লাইছিল। তাহলে কুত্তাটা সে গেউ গেউ করছিল। কেমনকে গেউ গেউ করছিল? লাউডলি গেউ গেউ করছিল, বিস্ময়ের সাথে গেউ গেউ করছিল, এবং আনন্দের সাথে গেউ গেউ করছে। হ্যাঁ, এখন আমরা শুধু লাল অংশটুকু যদি বলি যে হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, আমার কি ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। তার মানে লাল অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দুটা ক্লজ মিলায়া আমার পুরো একটা বাক্য হয়েছে, একজন ডিপেন্ডেন্ট একজন ইন্ডিপেন্ডেন্ট। এরকম একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে যে বাক্য তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আজকে যদিও আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়াবো না, আমরা কিছু উদাহরণ দেখাবো, আমরা সেন্টেন্স আলাদা একটা ক্লাসে পড়াবো। তাহলে যে সেন্টেন্সের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাকে বলবা এইখানে যে হু বা ক্লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, এই পুরো অংশটা ওর ফাংশনটা কি? ও কি সাবজেক্ট, ও কি অবজেক্ট, ও কি মডিফায়ার? ওর ফাংশনটা কি? কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। শিরেন আপাতত 3 ক্লাস করো, তারপরে প্রশ্ন করো। আপাতত আজকে ক্লাস এবং আগামীকালকের ক্লাসটা করার পরে তোমার কোয়েশনগুলো করো। তবে এর আগে মেকশিওর তুমি প্রথম 3টা ক্লাস দেখছো ভালো করে। আমি আমার পার্সোনাল লাইফে খুব গোছানো মানুষ, যারা আমাকে চিনে আমি খুবই গোছানো মানুষ, একদম আমার ঘর থেকে শুরু করে সব কিছু আমি গোছানো থাকতে পছন্দ করি। আমি পড়াশোনাগুলো গোছাই পড়তে পছন্দ করি। তো কমপক্ষে 3 থেকে 4টা ক্লাস যদি না করো তাহলে তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে থাকবে, এগুলো কোনো সমাধান করা যাবে না। আচ্ছা, এই যে হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, এই পুরো অংশটুকু যে চিল্লাইছিল লাউডলি, সারপ্রাইজের সাথে চিল্লাইছিল এবং জয়ফুলি চিল্লাইছিল, এটা এই অংশটুকু কী ব্যাখ্যা করে? ডগকে মডিফাই করে, ডগ সম্পর্কে তথ্য দিচ্ছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, ওই লেজি ডগটা চিল্লাইছে লাউডলি ইন সারপ্রাইজ এবং জয়ফুলি। তাইলে আমার হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি এই অংশটুকু কার মডিফায়ার? না, ব্রাউন ফক্স না, ডগের মডিফায়ার। ডগটা কেমন, তাই না? ডগের ব্যাপার বলা হয়েছে। যেহেতু এই লাল অংশটুকু ডগকে মডিফাই করছে, ডগ সম্পর্কে তথ্য দিচ্ছে যে কি ডগটা কি, ডগটা হচ্ছে চিল্লাইছে জোরে জোরে, সে লাউডলি চিল্লাইছে, সারপ্রাইজের সাথে চিল্লাইছে, জয়ফুলি চিল্লাইছে। হ্যাঁ, ডগ সম্পর্কে তথ্য দিচ্ছে। যেহেতু ডগ হচ্ছে নাউন এবং ডগ সম্পর্কে তথ্য দেওয়ার কারণে সে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বলতে পারি হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি এটা পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। প্রথমত সে ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয়ত সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, ক্লজ হইতে হলে একটা ফাইনাইট ভার্ব থাকা লাগে। আছে কোনো ফাইনাইট ভার্ব? হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি কোনো ফাইনাইট ভার্ব আছে নাকি? নাই। আছে কই? নাহলে ক্লজ কেমন হবে? এই যে বাট ফাইনাইট ভার্ব আছে না? আছে। ওকে, তাইলে আমরা দেখলাম যে
এইটুকু অংশ হলো ডিপেন্ডেন্ট এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবো, একদম স্ট্যান্ড এলোন সেন্টেন্স, আমরা আলাদা করে লিখতে পারবো, আমরা এটাকে আলাদা করে লিখতে পারবো। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, এটা পুরোটা আমরা এটাকে স্ট্যান্ড এলোন সেন্টেন্স হিসেবে আমরা লিখতে পারবো। দেখলাম যে আমাদের এই ইনডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ কি হু দ্বারা কি জোড়া লাগাই দিচ্ছি, এরকম আরও অনেক কিছু দিয়ে জোড়া লাগাই আমরা কমপ্লেক্স সেন্টেন্স আমরা ফর্ম করতে পারি। সেন্টেন্স যখন পড়াবো তখন আমরা এগুলো আরও আলোচনা করব। এই হুটা কাকে নির্দেশ করছে বলো তো? এই হুটা কাকে নির্দেশ করছে? হু হচ্ছে এই ক্লজের সাবজেক্ট, রাইট। হু হচ্ছে পরের ক্লজের সাবজেক্ট, কাকে নির্দেশ করছে? এই হুটা নির্দেশ করছে আমাদের ডগকে, হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সে আবার আমাদের পরের ক্লাসের সাবজেক্ট সে। ওকে, আচ্ছা দেখো তো এখানে আমাদের এই যে ক্লজটা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, এই যে ক্লজটা সাবজেক্ট কি? দ্য কুইক ব্রাউন ফক্স পুরোটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটা সাবজেক্ট হয়েছে। দ্য কুইক ব্রাউন ফক্স, এটার ভিতরে কোনো ফাইনাল ভার্ব আছে? আমরা জানি যে শব্দগুচ্ছ যদি থাকে, একের অধিক ওয়ার্ড যদি থাকে, তাহলে সে হয় ফ্রেজেবল আর ক্লজ হবে। তবে হ্যাঁ, তাকে নির্দিষ্ট কোনো কিছু হিসেবে ফাংশন করতে হবে। কুইক ব্রাউন ফক্সের ভিতরে কোনো ফাইনাল ভার্ব আছে? এটার ভিতরে কোনো ভার্ব আছে? ওই জাম তো পরে, জাম তো আলাদা। দ্য কুইক ব্রাউন ফক্স, আমার শুধু সেকেন্ড ব্র্যাকেট যতটুকু দিছে, এর ভিতরে কোনো ভার্ব আছে? এই যে এর ভিতরে কুইক ব্রাউন ফক্সের ভিতরে কোনো ভার্ব নাই। যেহেতু কোনো ফাইনাল ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ নাই, ক্লজ। এটা হচ্ছে ফ্রেজ। আর যেহেতু দ্য কুইক ব্রাউন ফক্স এটুকু অংশ সাবজেক্ট হিসেবে কাজ করছে, সেজন্য সে হচ্ছে নাউন। তার মানে আমরা বলতে পারবো দ্য কুইক ব্রাউন ফক্স হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এবার দেখো, তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে সাবজেক্টের জায়গায় এখানে নাউন ফ্রেজ বসছে। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজটা কী জিনিস কালকে একটু মনে বলার চেষ্টা করছিলাম। প্রিপোজিশন এবং তারপরে তার যে অবজেক্ট বসে দুটা মিলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে ওভারটা কি? প্রিপোজিশন। ওভার এবং এ দ্য লেজি ডগ হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে ওভার দ্য লেজি ডগ পুরোটা মিলে কি হয়েছে? পুরোটা মিলে হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? প্রিপোজিশন এবং তারপরে যে নাউনটা থাকে দুজনকে একসাথে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমাকে বলো, এই যে ওভার দ্য লেজি ডগ, এই যে পুরো অংশটুকু, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর কোনো আছে? আর কিছু আছে এখানের মধ্যে? আর একটা খুঁজে বের করতে পারবা? ওভার দ্য লেজি ডগ এটা পুরোটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর কিছু আছে? আরেকটা আছে, ইন সারপ্রাইজ, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ প্রিপোজিশন এবং তার যে অবজেক্ট, মানে তারপরে যে নাউন বা প্রোনাউন হতে পারে, দুটা মিলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আরেকটা পাচ্ছি, ইন সারপ্রাইজ। দেখো, ওভার দ্য লেজি ডগ এটা পুরোটা কি আমাদের প্রথম যে ক্লাসটা ছিল তার অবজেক্ট। তাইলে আমার ওভার দ্য লেজি ডগ পুরোটা নাউন ফ্রেজ। আচ্ছা, এইবার তাহলে তো আর একটা জটিল করে ফেলছি আমরা। আমাকে বলো তো, এই যে কুকুর যেটা চিল্লাইছিল লাউডলি, কোন পার্টস অফ স্পিচ? লাউডলি, যে চিল্লাইছিল লাউডলি, এটা কি? এটা অ্যাডভার্ব। ওকে, চিল্লাইছিল লাউডলি, বিস্ময়ের সাথে চিল্লাইছে এবং জয়ফুলি, আনন্দের সাথে চিল্লাই, জয়ফুলি এটা কি? এটাও অ্যাডভার্ব। তাহলে বলো তো ইন সারপ্রাইজটা কি? কেন অ্যাডভার্ব? কারণ কীভাবে সে বার করছিল, সে চিল্লাইছে, লাউডলি চিল্লাইছে, সারপ্রাইজের সাথে চিল্লাইছে, জয়ফুলি চিল্লাইছে। যেহেতু আমরা জানি ভার্বকে মডিফাই করলো সে অ্যাডভার্ব, শুধু ভার্ব না, ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য একটা অ্যাডভার্বকে যদি মডিফাই করে তাহলে সে অ্যাডভার্ব। তাহলে ইন সারপ্রাইজ সে একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং তাকে আমরা বলতে পারবো সে হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা এখানে আসলে আমাদের টেক হোম মেসেজটা কি? মেসেজটা হচ্ছে, তুমি যদি বাক্যটা যদি ভালো করে যদি বুঝতে পারো, হ্যাঁ, স্ট্রাকচারটা যদি বুঝতে পারো, তোমাকে বলে কোনো কিছু মুখস্থ করতে হবে না। ইংলিশ এমন একটা সাবজেক্ট, তুমি একদম কোনো কিছু মুখস্থ না করেও একদম 100% আনসিন থাকা অবস্থায়ও তুমি এখানে অনেক নম্বর ইনশিওর করতে পারবা যদি তুমি জিনিসগুলো ভালো করে বুঝতে পারো। ওকে, আচ্ছা, এখন পরীক্ষা যদি আসে এখানের মধ্যে যে ওভার দ্য লেজি ডগ এটা কোন ধরনের ফ্রেজ, ওখানের মধ্যে কখনো প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাউন ফ্রেজ একসাথে থাকবে না। তাহলে তোমাদের টেনশন করার কোনো কারণ না। ভাইয়া দুটা কি থাকবে না? দুটা তো অপশানে থাকবে না। ধরো নাউন ফ্রেজ নাই অপশন, পরীক্ষা অপশানের মধ্যে, তাহলে তুই উত্তর দিবে প্রিপোজিশনাল ফ্রেজ। তো অপশান হলো এরকম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ। তখন তুমি ওই অপশানে যেটা আছে সেটাই তুমি দাগাবা। ওকে, এখানে আমরা দেখো দুটো সেন্টেন্স লিখছি। একটা হলো আই গো, এটা একটা স্ট্যান্ড এলোন সেন্টেন্স। হ্যাঁ, আই গো। পরেরটার মধ্যে আমাদের ইফ আই গো আই উইল সিং, যে যদি আমি যাই তাহলে হচ্ছে আমি গান গাইব। হ্যাঁ, এখানে আসো,
আমাদের এই যে ইফ আই গো এই অংশটুকু সেগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট? আর আই উইল সিং, এটা হচ্ছে আই উইল সিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই সেন্টেন্সটা একটা কথা বলি, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল। যে পর্তুগালে তৈরি যে মেশিনটা সেটা হচ্ছে খুব ভালো ফাংশন করে, খুবই ভালো কাজ করে সে। এখন আমরা আন্ডারলাইন যুক্ত অংশটা নিয়ে কথা বলবো, মেড ইন পর্তুগাল। গতকালকে ক্লাস আমরা বলছিলাম নন ফানিট কেমনে কেমনে থাকতে পারে, কী কী ফর্মে থাকতে পারে। নন ফানিট থাকতে পারে পার্টিসিপল হিসাবে, নন ফানিট থাকতে পারে জিরান্ড হিসাবে, নন ফানিট থাকতে পারে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম, তার মানে ইনফিনিটিভ আকারে থাকতে পারে, রাইট? তার মানে পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ এগুলো হচ্ছে নন ফানিট ফর্ম। এখন দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল, পুরো বাক্যটা হচ্ছে আসলে এইটা, দ্য মেশিন ইজ ওয়ার্কিং ওয়েল। এটা হলো আমাদের আসল মানে বাক্যটা যদি স্লিম করে ফেলি কেটে, তাহলে এতটুকু, এটা হলো আমাদের মূল বাক্য, দ্য মেশিন ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে আমাকে বলো এই যে মেড ইন পর্তুগালের ফাংশনটা কি, বলো এটা ফাংশনটা কি? মূল বাক্যটা হচ্ছে দ্য মেশিন ইজ ওয়ার্কিং ওয়েল। মেড ইন পর্তুগাল এই অংশটুকু মেশিন সম্পর্কে তথ্য দিচ্ছে, মেশিনকে মডিফাই করে। তার মানে মেশিন যেটা পর্তুগালে তৈরি ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে মেড ইন পর্তুগাল এই অংশটুকু হচ্ছে মেশিন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, ওকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করছে, যেন অ্যাডজেক্টিভ আছে ওইটা বুঝে ফেলছো তোমরা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন আমরা আনসার দাও। এই যে মেড ইন পর্তুগাল এটার ভিতরে কোনো ফানিট ভার্ব আছে কিনা বলো, মেড ইন পর্তুগাল কোনো ফানিট ভার্ব আছে কিনা? এখন যাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে ভাই ফানিট ভার্ব, মেড তো ফানিট ভার্ব, আচ্ছা তুমি এই বাক্যটা টেন্সটা চেঞ্জ করে দাও তো। টেন্স চেঞ্জ করলে কোন ভাবটা চেঞ্জ হবে? টেন্স চেঞ্জ করলে কোন ভাবটা চেঞ্জ হবে? ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে, তাই না? তুমি এই যে সাবজেক্টটাকে তুমি এটাকে প্লুরাল করে দাও, ভাব কোনটা চেঞ্জ হবে? ইজ চেঞ্জ হয়ে আর হয়ে যাবে। কিন্তু মেড কি কোনো দিন চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। সুতরাং এখানের মধ্যে আমাদের মেড হচ্ছে নন ফানিট। নন ফানিটের মধ্যে কোন রূপ? নন ফানিটের মধ্যে অনেকগুলো রূপ পড়াছিলাম আমরা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাইলে এখানের মধ্যে মেড ইন পর্তুগাল অংশটুকুর মধ্যে কোনো ফানিট ভার্ব নাই। এই মেডটা কিন্তু ফানিট ভার্ব না। কেমনে বুঝছি আমরা? কারণ তুমি টেন্স চেঞ্জ করলে এই ভার্বটা চেঞ্জ হয় না, এই ভার্বটা কোনো সাবজেক্ট নাই। আচ্ছা এই ভার্বটা কোনো সাবজেক্ট আছে? এই যে মেড ইন পর্তুগাল এর কোনো সাবজেক্ট আছে? এর কোনো সাবজেক্ট নাই। এখানে মেশিনটা কোন ভার্বের সাবজেক্ট? এই যে মেশিনটা কোন ভার্বের সাবজেক্ট? মেশিনটা কোন ভার্বের সাবজেক্ট? ইজ ভার্বের সাবজেক্ট। মেশিনটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, কিন্তু মেড ভার্বের কোনো সাবজেক্ট নাই এবং সে ফানিট ভার্ব না। তাহলে আমরা বলতে পারি এই মেড ইন পর্তুগাল এটা হচ্ছে একাধিক ফর্মিট, মানে একের অধিক ওয়ার্ড আছে এখানের মধ্যে, একের অধিক ওয়ার্ড, একটা ফাংশনের ইউনিট, সে মডিফায়ার হিসেবে কাজ করে। কাকে মডিফাই করে? মেশিনকে মডিফাই করে সে। এখানে কোনো ফানিট ভার্ব নাই। যারা বুঝতে পারো নাই দেখো তো, আমি যদি পাস্ট টেন্সে বলতাম তো এরকম বলতাম না। আমি যদি পাস্ট টেন্সে বলতাম তাহলে এই ইজ হইতে ওয়াজ, হ্যাঁ। যদি সাবজেক্টটাকে প্লুরাল করতাম আমার ইজ হয়ে যেত আর, কিন্তু মেডটা আমার কি একবারও চেঞ্জ হচ্ছে না, কারণ সে সাবজেক্টকে ফলো করে না। এই মেড ভার্বটা সাবজেক্টকে ফলো করতেছে না, যেহেতু ফলো করতেছে না সেহেতু আমরা জানি ফানিট হলে সে অবশ্যই সাবজেক্টকে ফলো করতো। এবার ক্লিয়ার হয়েছে মেডটা কেন নন ফানিট না, যে এটা ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে এটা। ও ফানিট হলে তো ফলো করতো সাবজেক্টকে, ফলো করতেছে না, ও নন ফানিট। তাহলে আমরা একটু আগে বলছিলাম একের অধিক ওয়ার্ড যদি থাকে মোর দেন ওয়ান ফর্ম ইউনিট, একটা মাত্র ফাংশনের ইউনিট হিসেবে কাজ করবে, কিন্তু নো ফানিট ভার্ব। তাহলে ফ্রেজ নাকি ক্লজ? ফ্রেজ নাকি ক্লজ? কোনো ফানিট ভার্ব নাই। তাহলে ফানিট ভার্ব না থাকলে আমরা জানি এটা হলো ফ্রেজ। ও কী হিসেবে ফাংশন করছে? ও ফাংশন করছে কী হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে। কেন অ্যাডজেক্টিভ হিসেবে? কারণ হচ্ছে সে হচ্ছে মেশিনকে মডিফাই করছে, সে হচ্ছে নাউন মেশিনের মডিফায়ার। সেই জন্য আমরা বলতে পারবো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ ফানিট ভার্ব নাই সেই জন্য ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ? কারণ ও মেশিনের মডিফায়ার সেই জন্য অ্যাডজেক্টিভ। অতএব এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার সেন্টেন্সটাকে আমরা একটু ঘুরে বললাম, দ্য মেশিন হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল। মেশিন যেটা পর্তুগালে তৈরি ওটা হচ্ছে খুব ভালো কাজ করে। আচ্ছা এই যে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল, লাল যে অংশটুকু, আন্ডারলাইন করে যে অংশটুকু, লাল অংশটুকু, এটার ভিতরে কোনো ফানিট ভার্ব আছে নাকি নাই? আছে। কোনটা ফানিট ভার্ব এখানের মধ্যে? এখানে ওয়াজ হচ্ছে ফানিট ভার্ব, এখানে ওয়াজ হচ্ছে ফানিট ভার্ব। যারা কালকে ক্লাস করো নাই তুমি আজকে ক্লাসে ধরতে পারতেছো না, কালকে আমরা পড়াইছিলাম
ভার্ব চেনের মধ্যে অক্সিলারিগুলো হচ্ছে যে প্রথম ফানিট ভার্ব, তাই না? তুমি যদি এটাকে যদি প্লুরাল করে দিতা তাহলে এই যে হুইচ ওয়ার হয়ে যেত না, এই ওয়াসটা ওয়ার হয়ে যেত, মেয়েটা কিন্তু চেঞ্জ হতো না, মেয়েটা ফানিট না এখানের মধ্যে। তাহলে আমাদের ওয়াসটা হচ্ছে ফানিট ভার্ব। তাহলে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল, এই অংশটুকুর ভিতরে একটা ফানিট ভার্ব আছে, এতটুকু বুঝছি। আচ্ছা ফাংশনটা কি এর? এই যে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল, ফাংশনটা কি এটার? এটা ফাংশন কি? ফাংশন হচ্ছে আগের মতোই সে মেশিনের মডিফায়ার। তো মেশিন যেটা তৈরি পর্তুগালে ইজ ওয়ার্কিং ওয়েল, তাহলে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল এটা হলো মেশিনের মডিফায়ার। যেহেতু মেশিনের মডিফায়ার, মেশিন যেহেতু নাউন সেহেতু সে অ্যাডজেক্টিভ। যেহেতু ফানিট ভার্ব আছে সুতরাং এটা হচ্ছে ক্লজ। তাহলে মোর দেন ওয়ান ফর মিনিট, একটা ফাংশন ইনিট। কী ফাংশন? ও মডিফায়ার হিসেবে ফাংশন করছে। এবং এখানে কোনো ফানিট ভার্ব আছে নাকি নাই? আছে। কোনটা ফানিট ভার্ব? এখানে ফানিট ভার্ব হচ্ছে ওয়াজ। এখানে ফানিট ভার্ব আছে, ফানিট ভার্ব হচ্ছে ওয়াজ। সুতরাং বলতে পারবো আমরা যে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল এটা হচ্ছে আমাদের ক্লজ। কেমন ক্লজ? যেহেতু সেই মেশিনকে মডিফাই করে তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ফ্রেজকে অবশ্যই ক্লজ বানানো যায়, ক্লজকে অবশ্যই ফ্রেজ বানানো যায়, সেখান থেকেও তো আসছে রিডাকশনের আইডিয়াটা। এখন আমাদের গোপাল প্রশ্ন করছে ভাইয়া ইজের সাবজেক্ট কোনটা? তা ইজের সাবজেক্ট কোনটা বের করে তো। ইজের সাবজেক্ট হচ্ছে দ্য মেশিন। আর এই ওয়াজের সাবজেক্ট কোনটা? এই যে ওয়াজের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হুইচ। ক্লিয়ার গোপাল? ওকে, এই ইজের সাবজেক্ট হচ্ছে দ্য মেশিন। আচ্ছা, টু বি শিওর, নিশ্চিত হইতে সে কালকে আসবে। এখন এই যে টু বি শিওর, এখানে আমার একের অধিক ফর্ম ইউনিট আছে, এখানের মধ্যে কোনো ফানিট ভার্ব আছে নাকি নাই? আমরা জানি নন ফানিট হওয়ার জন্য কি কি হয়। নন ফানিট হতে পারে, পার্টিসিপল হতে পারে। পার্টিসিপলের আবার আমরা প্রেজেন্ট, পারফেক্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্ম দেখছিলাম। তারপরে জিরান্ড হতে পারে। তারপরে তোমার হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, যেটাকে আমরা বলছিলাম ইনফিনিটিভ। তাহলে টু বি শিওর এই অংশটুকুর মধ্যে কোনো ফানিট ভার্ব আছে? নাই, কারণ টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কোনো ফানিট ভার্ব নাই। তাহলে ফানিট ভার্ব যদি না থাকে তাহলে নিশ্চিত এটা ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কোন ধরনের ফ্রেজ? হি উইল কাম টুমোরো, সে কালকে আসবে। কেন আসবে? টু বি শিওর, নিশ্চিত হতে আসবে। আমরা জানি ভার্ব কখন, কোথায়, কিভাবে, কেন, এই সকল কোশ্চেন আনসার যারা দেয় তারা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে টু বি শিওর হি উইল কাম টুমোরো, নিশ্চিত হতে সে আসবে। তাহলে মোর দেন ওয়ান ফর মিনিট এটা একটা ফাংশনের ইউনিট হিসেবে কাজ করছে, এবং এখানের মধ্যে আমাদের কোনো ফানিট ভার্ব নাই যেহেতু এটা ইনফিনিটিভ আকারে আছে। সুতরাং এটা একটা ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কারণ সে ভার্বকে মডিফাই করছে। হি উইল কাম টুমোরো, সে আসবে কালকে। কেন? টু বি শিওর, নিশ্চিত হতে সে আসবে। আচ্ছা, ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় ওটা কি নাউন নাকি অ্যাডভার্ব? ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ওই অ্যাডভার্ব নাকি নাউন? ওইটা নাউন। কারণ কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায় সে হলো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে সবসময় কি? নাউন, তাই না? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। আচ্ছা, এটা নিশ্চিত যে সে কালকে আসবে, এটা শিওর, এটা নিশ্চিত যে সে কালকে আসবে। হি উইল কাম টুমোরো। তাহলে দ্যাট হি উইল কাম টুমোরো, দ্যাট হি উইল কাম টুমোরো এই অংশটুকুর মধ্যে কোনো ফানিট ভার্ব কি আছে নাকি নাই? দ্যাট হি উইল কাম টুমোরো আছে। কোনটা আছে ফানিট ভার্ব? উইল এখানে ফানিট ভার্ব। তাহলে এটা ফ্রেজ নাই ক্লজ, এটা ক্লজ। ওকে, হ্যাঁ আমরা পড়ছিলাম কালকে মোডাল ভার্বগুলো ফানিট। ভার্ব চেনের মধ্যে প্রথম তো মোডাল থাকে, ওরা ফানিট। আচ্ছা, রিপন্তা সেইজ, রিপন্তা বলছে রিপা ইজ মাই ডার্লিং। রিপন্তা বলছে রিপা হচ্ছে আমার ডার্লিং। এখন এই যে মা ডার্লিং যে অংশটুকু আছে, এই অংশটুকু এটার ভিতরে কোনো ফানিট ভার্ব আছে নাকি নাই? ফানিট ভার্ব আছে নাকি নাই? নাই, না থাকলে ফ্রেজ। আচ্ছা, আমাকে বলে যে মা ডার্লিং এর অংশটুকু, এটার ফাংশনটা কি সেটা বলো। এটা কি সাবজেক্ট? এটা কি অবজেক্ট? এটা কি কমপ্লিমেন্ট? এটা কি মডিফায়ার? এটা কি? রিপা ইজ মাই ডার্লিং। কালকের ক্লাস যারা মনোযোগ দিয়ে করো নাই তারা এখন আটকে যাচ্ছ। এই বাক্যটা হচ্ছে রিপা ইকুয়াল টু মাই ডার্লিং, তাই না? আর যারা এখনও বুঝতেছো না তুমি অবশ্যই গতকালের ক্লাসটা ভালো করে করবা, নাহলে এটা বুঝবে না। মাই ডার্লিং হচ্ছে কমপ্লিমেন্ট, রিপার কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্টের কমপ্লিমেন্ট আমরা জানি কমপ্লিমেন্ট হয় নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে। এখন এই মাই ডার্লিংটা কি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? যেহেতু রিপার একটা পরিচয় প্রকাশ করছে সে, অবশ্যই সেটা নাউন হবে। যদি রিপার কোনো দোষ গুণ অবস্থা এই ধরনের কিছু বোঝাইতো, মডিফাই করতো, ডেসক্রাইব করতো, তো অ্যাডজেক্টিভ বলতে পারতাম। অরিন অ্যাডজেক্টিভ কখন আমরা বলবো? যখন ধরো তোমার হচ্ছে যে সে নাউনকে যদি ডেসক্রাইব করতো, ওর কোনো দোষ গুণ অবস্থা কোনো কিছু ডেসক্রাইব করতো, তখন বলতাম আমরা অ্যাডজেক্টিভ। তাহলে এখানের মধ্যে মাই ডার্লিং অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, এবং সে রিপাকে রিনেম করে, রিপাকে রিআইডেন্টিফাই করে। সুতরাং এটা হচ্ছে
আমাদের সে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে সে কি, সে হচ্ছে যেহেতু সে কমপ্লিমেন্ট হয় নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে সে, তাহলে এখানের মধ্যে কি অবশ্যই সে নাউন। ওকে, একজন বলছে ডার্লিং হচ্ছে জিরান্ট, আচ্ছা আইজে থাকলে সব জিরান্ট হয়, সেম হইতো মাই বিউটিফুল ডার্লিং, সেম হইতো মাই বিউটিফুল ডার্লিং হলে একই জিনিস হইতো কি, যদি হয়তো রিপা ইজ বিউটিফুল, যদি হয়তো রিপা ইজ বিউটিফুল তখন ওটা অ্যাডজেক্টিভ হইতো এটা। ওকে, সো এটা নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, দ্য ম্যান মেকিং ফানি ভিডিওস ইজ রিপাস ডার্লিং। এখন আমাকে বলো এই যে লাল অংশটুকু মেকিং ফানি ভিডিওস, এই অংশটুকুর কাজ কি? মূল বাক্যটা হচ্ছে দ্য ম্যান ইজ রিপাস ডার্লিং, মূল বাক্যটা হলো এটা, দ্য ম্যান ইজ রিপাস ডার্লিং, এটা মূল বাক্যটা। এই বাক্যটাকে লম্বা করছি, কেমন লম্বা করছি? মেকিং ফানি ভিডিওস জিনিসটা অ্যাড করে। এটা কেন অ্যাড করছি? এটার মাধ্যমে ম্যানকে মডিফাই করলাম, দ্য ম্যান যে ফানি ভিডিও বানায় সে হচ্ছে রিপাস ডার্লিং। এখন এই যে মেকিং ফানি ভিডিওস, এই অংশটুকুর মধ্যে কোনো ফানির ভাব আছে নাকি নাই? কোনো ফানির ভাব আছে নাকি নাই? কোনো ফানির ভাব এখানের মধ্যে নাই। এখন যারা বুঝতে পারতেছো না এখানে ফানির ভাব আছে নাকি নাই, তুমি একটা জিনিস চিন্তা করো তো, এখানের মধ্যে তুমি টেন্স চেঞ্জ করলে কি এই মেকিং চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এখানের মধ্যে নাম্বার পার্সন চেঞ্জ করলে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এবং এই মেকিংয়ের কোনো সাবজেক্টও নাই, এখানে দ্য ম্যান হচ্ছে ইজ এ সাবজেক্ট। ওকে, তাহলে মেকিং ফানি ভিডিওস এইটার ভিতরে কোনো রকম ফানির ভার্ব নাই, যেহেতু ফানির ভার্ব নাই সেহেতু এটা ফ্রেজ। মেকিং ফানি ভিডিওস সে ম্যানকে মডিফাই করছে, যেহেতু নাউনকে মডিফাই করছে সেহেতু সে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কী বলবো? লাল অংশটুকুকে আমরা বলবো সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন যাদের মধ্যে কনফিউশন যে ভাই আমার মেকিংকে ফানির ভার্ব মনে হচ্ছে, তো তুমি দেখো মনে হচ্ছে কি না। তুমি জানো ইজ ভার্বটা সাবজেক্টকে ফলো করে, ম্যানকে ফলো করে, হ্যাঁ, এবং টেন্সকে ফলো করে। আমরা জানি ফানির ভার্ব সবসময় টেন্সকে ফলো করবে এবং সাবজেক্টকে ফলো করবে। ফলো করবে মানে কি? সাবজেক্টের নাম্বার পার্সন যদি চেঞ্জ হয় তাহলে সে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু নন ফানিট কখনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? মেকিং চেঞ্জ হবে না। তাহলে আমরা বুঝলাম এখানে একের অধিক ফর্ম ইউনিট আছে, ম্যানকে মডিফাই করছে, কোনো ফানির ভার্ব নাই, সো এটা ফ্রেজ। কেমন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আচ্ছা এবার বলো লাল অংশটুকু হু ইজ মেকিং ফানি ভিডিওস, এটার ভিতরে কোনো ফানির ভার্ব আছে কিনা? দ্য ম্যান হু ইজ মেকিং ফানি ভিডিওস, এটার মধ্যে কোনো ফানির ভার্ব আছে কি না? আছে। কোনটা? ইজ এখানে ফানির ভার্ব। তাহলে ফানির ভার্ব থাকলে হচ্ছে কি? থাকলে হচ্ছে ক্লজ। এখন আমাকে বের করতে হবে কোন ধরনের ক্লজ, ওর ফাংশনটা কি? দ্য ম্যান যে বানায় ফানি ভিডিওস বা যে ফানি ভিডিও বানাচ্ছে, তাইলে দ্য ম্যান যে ফানি ভিডিও বানাচ্ছে, হু ইজ মেকিং ফানি ভিডিওস, এই অংশটুকু হচ্ছে দ্য ম্যানের মডিফায়ার। যেহেতু ম্যান হচ্ছে নাউন, ম্যানকে মডিফাই করার কারণে সে গেলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারবো হু ইজ মেকিং ফানি ভিডিওস, এই অংশটুকু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট। এখন যারা বুঝতেছে না যে ভাই অন্যরা তো ইজ ফাইনাইট ভার্ব বলছিল, এখন আমার মধ্যে কনফিউশন লাগছে একটু, তো তোমার কনফিউশন দূর করার জন্য আমি এখানের মধ্যে আর অনেকগুলো সেন্টেন্স লিখলাম। দেখো তো, আমরা টেন্স চেঞ্জ করলে ধরো সে আগে ফানি ভিডিও বানাইতো আর কি, এখন বানাচ্ছে। প্রথম বাক্যটা ছিল আমাদের এরকম, প্রথম বাক্যটা ছিল আমাদের দ্য ম্যান হু ইজ মেকিং ফানি ভিডিওস। এখন এরকম হতে পারে না যে আগে বানাইতো এখন বানাচ্ছে না, তো আমরা পাস্ট টেন্সের কথাটা বলবো। তাহলে আমরা কী বলবো? হু ওয়াজ মেকিং ফানি ভিডিওস, এটা বলবো না? ধরো অনেকগুলো লোক, রিপার তো একটা মতো ডার্লিং, রিপার ধরো তোমার অনেকগুলো ডার্লিং আছে, তখন আমরা এটাকে প্লুরাল করে দিলাম, ম্যানকে প্লুরাল করে দিলাম, তখন এটা চেঞ্জ হয়ে যাবে না তখন? আচ্ছা, এখানে এই যে ইজ যে ফানিট ভাবে সাবজেক্ট কি? এই সাবজেক্ট হচ্ছে হু, তাই না? এখন এখানের মধ্যে একটা ব্যাপার খেয়াল করো, এই যে হুটা কি সিঙ্গুলার না প্লুরাল হবে ডিপেন্ড করবে কার উপরে? হুকে তুমি সিঙ্গুলার হিসেবে ট্রিট করবে নাকি প্লুরাল হিসেবে ট্রিট করবা, ডিপেন্ড করবে কার উপরে? হু কাকে নির্দেশ করতেছে? এখানে হু নির্দেশ করতেছে দ্য ম্যানকে, একজনকে নির্দেশ করতেছে, এই জন্য হু হলে সিঙ্গুলার। এখানে হু কজনকে নির্দেশ করে? এখানে হুটা এখানের মধ্যে অনেকগুলো মানুষকে নির্দেশ করতেছে, তাই না? রাইট, ইন্টিসিডেন্টের উপরে যে সে কাকে নির্দেশ করে, তার মানে এই হুটা আবার প্লুরাল। এই জন্য দেখছো ওর ভার্ব কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। তাহলে এবার তুমি ক্লিয়ার হয়েছো যে ওইটা ফাইনাল ভার্ব আছে নিশ্চিত এখানের মধ্যে। সো এটা তোমরা পারছো? আচ্ছা, তাইলে আমরা বলতে পারি যে ফানিট ভার্ব যদি না থাকে তাহলে এটা ফ্রেজ, ফানিট ভার্ব যদি থাকে এটা হচ্ছে ক্লজ। এখন নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, কিসের উপর ডিপেন্ড করবে? নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, কিসের উপর ডিপেন্ড করবে? কিসের উপরে? ফাংশনের উপরে। ভেরি গুড, ফাংশনের উপরে, ফাংশনের উপরে। এখন আমাকে বলো এদের ফাংশন কি এখানের মধ্যে? ইউর অ্যাডভাইস, এখানে কোনো আমাদের কোনো ফানিট ভার্ব নাই,
সাম পিপল স্পেন্ড এ লট অফ মানি, সাম পিপল এটা হলো সাবজেক্ট, আর জেন্টাল ব্রিজ সাবজেক্ট, ব্রেভ সোলজার্স আর অলওয়েজ রিমেম্বার্ড এটা এখানে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সবগুলো সাবজেক্ট এবং এদের ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই। তা লাল অংশটুকু আন্ডারলাইন করা এটাকে আমরা কী বলবো, ফ্রেজ নাকি ক্লজ? যেহেতু ফাইনাইট ভার্ব নাই সেহেতু ওর হচ্ছে ফ্রেজ, যেহেতু তারা সাবজেক্ট সেহেতু তারা নাউন, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। শি ইজ আ বিউটিফুল গার্ল, আচ্ছা আ বিউটিফুল গার্ল এটা কেন অবজেক্ট না বলো তো? এটা কেন অবজেক্ট না? কেন শি ইকুয়াল টু আ বিউটিফুল গার্ল, রাইট? শি ইকুয়াল টু আ বিউটিফুল গার্ল, তাহলে আ বিউটিফুল গার্ল এটা হচ্ছে, তোমরা একটু আগে একজন প্রশ্ন করছিল যেটা যে ভাইয়া এটা অ্যাডজেক্টিভ কখন হবে, ধরো আমি এটা যদি বলতাম যে শি ইজ বিউটিফুল, এই বিউটিফুল অ্যাডজেক্টিভ হইতো, কিন্তু শি ইজ আ বিউটিফুল গার্ল এই পুরো অংশটুকু হচ্ছে শি এর কমপ্লিমেন্ট, শি এর একটা পরিচয়, শি এর একটা রিআইডেন্টিফিকেশন, শিকে সে ডেসক্রাইব করতেছে না। তাহলে আ বিউটিফুল গার্ল এটা পুরোটা হচ্ছে কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্ট হিসেবে আমরা জানি সে হয় নাউন হলে অ্যাডজেক্টিভ হবে, তাহলে আ বিউটিফুল গার্ল এটা হচ্ছে নাউন। ওকে, দে স্যাং কি গাইছে, সাম ওয়েস্টার্ন সং, তারা কিছু ওয়েস্টার্ন সং গাইছে, তাহলে এটা কি বাক্যের অবজেক্ট, আমরা জানি অবজেক্ট হিসেবে কে বসবে, নাউন বসবে, তাহলে এটাও নাউন। হি হ্যাজ কি আছে ওর, ফিউ আমেরিকান ফ্রেন্ডস আছে তার, তাহলে এই অংশটুকু বাক্যের অবজেক্ট, আমরা জানি অবজেক্টের পজিশনে কে বসে, নাউন বসে, তাহলে এরা সবাই হচ্ছে নাউন। ফ্রেজ নাকি ক্লজ, ফ্রেজ নাকি ক্লজ, ফ্রেজ, তাইলে এরা সবাই নাউন ফ্রেজ। তা নাউন ফ্রেজ কোন কোন জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে, অবজেক্টের জায়গায় বসছে, কমপ্লিমেন্টের জায়গায় বসছে। এবার আসো অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি, অনলি এ ম্যান অনেক টাকাওয়ালা, ক্যান বাই এ কার একটা কার কিনতে পারে, তাহলে অনলি এ ম্যান শুধুমাত্র একজন লোক, উইথ প্লেন্টি অফ মানি অনেক টাকা পয়সাওয়ালা, ক্যান বাই এ কার একটা কার কিনতে পারে। উইথ প্লেন্টি অফ মানি এই অংশটুকু ওর ফাংশনটা শুধু লেখো, ফ্রেজ ক্লজ না, শুধু ফাংশনটা লেখো, কাজ কি ও। অনলি এ ম্যান একজন ব্যক্তি, উইথ প্লেন্টি অফ মানি অনেক টাকাওয়ালা, এই অনেক টাকাওয়ালা এটা কি আ ম্যানের, এই যে ম্যানের মডিফায়ার, যেহেতু ম্যানের মডিফায়ার সেহেতু অ্যাডজেক্টিভ, সে নিঃসন্দেহে সে অ্যাডজেক্টিভ। এখন উইথ প্লেন্টি অফ মানি লাল অংশটুকুর ভিতরে একটা ফাইনাইট ভার্ব নাই, তাহলে সে হচ্ছে ফ্রেজ। কেমন ফ্রেজ, সে তাইলে উইথ প্লেন্টি অফ মানি এটা ম্যানকে মডিফাই করে, কোনো ফাইনাইট ভার্ব নাই সেহেতু সে, যেহেতু ফাইনাইট ভার্ব নাই সেহেতু সে ফ্রেজ, যেহেতু সে মডিফাই করে সেহেতু সে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই লাইক টু সি আ ফেস, আমি একটা চেহারা দেখতে পছন্দ করি, কেমন চেহারা, উইথ স্মাইল অন ইট হাসিযুক্ত, আমি হাসি খুশি চেহারা পছন্দ করি, আমি হাসি খুশি চেহারা পছন্দ করি। এই যে উইথ স্মাইল অন ইট এই অংশটুকু, উইথ স্মাইল অন ইট এই অংশটুকু সে কাকে মডিফাই করতেছে, ফেসকে। আমি পছন্দ করি চেহারা কেমন, হাস্যোজ্জ্বল, আমি হাসি খুশি চেহারা পছন্দ করি, তাহলে উইথ স্মাইল অন ইট এটা ফেসের মডিফায়ার এটা। আচ্ছা, গোপাল সুন্দর প্রশ্ন করছে, আমরা উইথ প্লেন্টি অফ মানি, এটা তো উইথ হলো প্রিপোজিশন, আমাদের প্লেন্টি অফ মানি হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে এটা প্রথমত প্রিপোজিশনাল ফ্রেজ, দ্বিতীয়ত অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম উইথ স্মাইল অন ইট এটা প্রথমত প্রিপোজিশনাল ফ্রেজ, দ্বিতীয়ত আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, দুটাই হয় উত্তর। ঠিক আছে গোপাল? তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষা অপশানে কী থাকবে, অপশানে কখনো দুইটা কখনো থাকবে না, কারণ যে প্রশ্ন যে করছো তো নিশ্চয় জানে যে এটা দুইটাই হতে পারে আনসার না। তাহলে যেহেতু উইথ এ স্মাইল অন ইট এই অংশটুকু ফেসকে মডিফাই করে সেহেতু সে হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, উই স সেলিম রানিং ফর দ্য বাস। আচ্ছা আমাকে বলো, এই যে রানিংটা আমরা সেলিমকে দেখছিলাম দৌড়ানোরত অবস্থায় বাসের জন্য, সেলিমকে দেখছিলাম দৌড়ানোরত অবস্থায় বাসের জন্য, তাহলে দৌড়ানোরত অবস্থায় বাসের জন্য এই অংশটুকু সে কাকে মডিফাই করে, সকে নাকি সেলিমকে, সকে নাকি সেলিমকে? আমরা দেখছিলাম সেলিমকে দৌড়ানোরত অবস্থায়, তাইলে রানিং ফর দ্য বাস সেলিমকেও মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করে, যেহেতু নাউনকে মডিফাই করে যেহেতু সে নাউনকে মডিফাই করে সেহেতু আমরা বলতে পারবো সে হচ্ছে কি, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার তুমি বলতে পারবা এই রানিংটা ভার্বের লগে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। আবার গত ক্লাস আমরা পড়াইছিলাম যে ভার্বের লগে আইএনজি যুক্ত হইয়া অ্যাডজেক্টিভের কাজ করলে ওগুলো পার্টিসিপল বলে, তাহলে এটাকে আমরা কিন্তু পার্টিসিপল ফ্রেজও বলতে পারি। তাহলে পরীক্ষায় পার্টিসিপল ফ্রেজও থাকতে পারে অপশানে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অপশানে থাকতে পারে, দুটোই থাকতে পারে অপশানের মধ্যে। আচ্ছা, দ্য কার ডেস্ট্রয়েড বাই হরতাল কলার, কার যেটা ডেস্ট্রয় করা হয়েছে হরতাল কলারদের দ্বারা হ্যাজ বিন রিপেয়ার্ড, ওটা মেরামত করা হয়েছে। এখন আমাকে বলো শুধু এই ডেস্ট্রয়েড বাই হরতাল কলারের ফাংশন কি, কার
ডেস্ট্রয়েড বাই হরতাল কলার, তোমার ধ্বংসপ্রাপ্ত হরতাল কলারদের দ্বারা, কার ধ্বংসপ্রাপ্ত হরতাল কলারদের দ্বারা হ্যাজ বিন রিপেয়ার্ড, মেরামত করা হয়েছে। এই যে হ্যাজ বিন রিপেয়ার্ড এটা প্যাসিভ ভয়েস, আমরা যখন ভয়েস পাবো তখন যদি জানতে পারবা। আচ্ছা, আগের কোয়েশ্চেনটাকে কী বলছে, এখানের মধ্যে উই স সেলিম, এখানের মধ্যে আগেরটাকে অবজেক্টের কমপ্লিমেন্টে বলা যাবে, এখানের মধ্যে না, এটা সেলিমের অবস্থা প্রকাশ করছে, এই সরাসরি সেলিমকে মডিফাই করছে সরাসরি। হ্যাঁ, তুই বলতে পারবা রাইট যে সেলিম সরাসরি ওর সিচুয়েশন বর্ণনা করতেছে এখানের মধ্যে, মডিফাই আসছে সেলিমের সরাসরি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে ডেস্ট্রয়েড বাই হরতাল কলার, এই যে কার ধ্বংসপ্রাপ্ত হরতাল কলারদের দ্বারা হ্যাজ বিন রিপেয়ার করা হয়েছে। এখন ফাংশন কি, কারের মডিফাই করছে, কারকে মডিফাই করছে, যেহেতু কারকে মডিফাই করছে সেহেতু ফর শিওর সে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আসলে আমার আসল প্রশ্ন হচ্ছে এখানে কোনো ফানিট ভার্ব আছে নাকি নাই, এটা কঠিন প্রশ্ন হয়ে গেছে। এখন বলো ডেস্ট্রয়েড এটা ফানিট নাকি নন ফানিট? ও ফানিট হলে ওর একটা সাবজেক্ট থাকতো, ওর আব্বা থাকতো, তাই না? ফানিট ভার্বের আব্বা থাকে, আব্বা হলো সাবজেক্ট, ওর আব্বা নাই এখানের মধ্যে, এখান থেকে একটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। অনেক জায়গায় আবার সাবজেক্ট দেখে চেনা যায় না, আমরা সাবজেক্ট অনেক জায়গায় আবার সাবজেক্ট খুঁজে বের করতে পারি না আবার। তখন তুমি নর্মালি চিন্তা করো যে এটাকে তুমি যদি টেন্স চেঞ্জ করো, ডেস্ট্রয়েড ভার্বটা কি চেঞ্জ হবে? দ্য কার ডেস্ট্রয়েড বাই হরতাল কলার হ্যাড বিন রিপেয়ার্ড, চেঞ্জ হবে না। তুমি এখানে কারকে কার্স বানাই দাও, কার্স, তুমি এটাকে প্লুরাল করে দাও, দ্য কার্স, তখন এই ভার্বটা প্লুরাল হবে, হ্যাভ হয়ে যাবে, তাই না? কিন্তু এই ডেস্ট্রয়েড চেঞ্জ হবে না। তাহলে তুমি ফানিট কিনা দেখবা ওর আব্বা আছে কিনা, ওর আব্বার নাম কি, আব্বার নাম হলো ওর সাবজেক্ট নাই, নাম্বার 1। নাম্বার 2, তুমি দেখবা যে টেন্স চেঞ্জ করলে বা আমাদের এখন এই সাবজেক্ট আসলে ওর সাবজেক্ট কিনা তুমি বুঝবা কেমনে? দ্য কার কি ওর সাবজেক্টটাকে ওর সাবজেক্ট বুঝবা কেমনে? তুমি এই সাবজেক্টটা চেঞ্জ করে দেখো যে কোনটা চেঞ্জ হয়, দেখো এটা চেঞ্জ হয়, তাহলে এটা ফানিট, এই চেঞ্জ হচ্ছে না, তাহলে ওর আব্বা না, ফর শিওর দ্য কার হচ্ছে ডেস্ট্রয়েডের আব্বা না এখানের মধ্যে। তাহলে এই যে ডেস্ট্রয়েড বা হরতাল কলার অংশটুকু মধ্যে কোনো ফানিট ভার্ব নাই, যেহেতু নাই সেহেতু ফ্রেজ, আর যেহেতু সে কারকে মডিফাই করছে সেহেতু সে অ্যাডজেক্টিভ, তাহলে বলতে পারি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার ডেস্ট্রয়েডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কী হিসেবে কাজ করছে? পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে, তার মানে এটাকে বলতে পারি আবার এটা পার্টিসিপল ফ্রেজ। ওকে, তাহলে আমরা দুটো উত্তর এখানের মধ্যে বলতে পারি, পরীক্ষা কখনো দুটো উত্তর থাকবে না। আচ্ছা, এই বাক্যটা এবার বলো, এইবার একটু দ্য কার ডেস্ট্রয়েড বা হরতাল কলার হ্যাজ বিন রিপেয়ার্ড, এইটার শুধু লাল অংশটুকু এই উত্তর দিবা, এটা ফাংশনটা কি, সাবজেক্ট অবজেক্ট মডিফায়ার কমপ্লিমেন্ট, এই নাউন ফ্রেজ আমি জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করি ফাংশনটা কি। বাই ফাংশন চিনলে তুমি বাকি সব চিনবা, শুধু ফাংশনটা বলো। দ্য কার ডেস্ট্রয়েড বা হরতাল কলার পুরো অংশটা, ভেরি গুড, পুরোটা সাবজেক্ট সাবজেক্ট হলো নাউন শিওর। এখন আমাকে বলো কোনো ফানিট ভার্ব আছে এখানের মধ্যে? কোনো ফানিট ভার্ব আছে? কোনো ফানিট ভার্ব এখানের মধ্যে নাই, তাইলে কোনো ফানিট ভার্ব নাই, সেহেতু এটা ফ্রেজ, যেহেতু পুরোটা সাবজেক্ট সেহেতু নাউন ফ্রেজ। আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তার হলো অ্যাডজেক্টিভ। অপরদিকে নাউন প্রোনাউন ছাড়া বাকি যারা আছে, কে আছে, ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অন্য একটা অ্যাডভার্ব হইতে পারে, এদেরকে যারা যে মডিফাই করে তাকে কি বলি আমরা? এই যে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাদেরকে আমরা বলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আচ্ছা, সেন্টেন্সকে কি করতে পারে অ্যাডভার্ব? অ্যাডভার্ব সেন্টেন্সকে করতে পারে, অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সকেও করতে পারে, আমরা সামনে এগুলো দেখবো, আরও সেন্টেন্সকেও করতে পারে। অ্যাডভার্ব মানে ওর গণ্ডি অনেক বিশাল। তাইলে আই উইল কাম ব্যাক কখন? সুন, এটাতে অ্যাডভার্ব, মনের মধ্যে কোনো সন্দেহ আছে? আই উইল কাম ব্যাক কখন? সুন। তাহলে অ্যাজ সুন এজ পসিবল কী হবে? অ্যাজ সুন এজ পসিবল এটো অ্যাডভার্ব, আরিয়ান উইল অ্যারাইভ কখন? ইন এ শর্ট টাইম, এটো অ্যাডভার্ব। তাহলে এটো অ্যাডভার্ব। আচ্ছা, এই অ্যাডভার্ব দুটার ভিতরে কোনো ফানিট ভার্ব কি আছে? নাই। অ্যাজ সুন এজ পসিবলের ভিতরে কোনো ফানিট ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা গতকালকে ক্লাসে পড়ছিলাম যে টু প্লাস ভার্বের যে বেস ফর্ম তাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, ইন এ শর্ট টাইম, এটা প্রিপোজিশন ফ্রেজ তো অবশ্যই, এই প্রিপোজিশন আছে না, হইতে পারে, হ্যাঁ হইতে পারবে, রাইট। আচ্ছা, আমরা গতকালকে ক্লাসে পড়ছিলাম যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এইটুকু অংশ হচ্ছে, এটাকে বলে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের পরে আমরা হচ্ছে যে তার অবজেক্টটা লাগায় আমরা ইনফিনিটিভ ফ্রেজ ফর্ম করতে পারি, এটা খুবই সোজা। মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই, ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু ম্যানুফ্যাকচার প্রোডাক্টস, আই ওয়াজ এলোন, আই হ্যাড নো ওয়ান টু টক টু। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ কি নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, ডিপেন্ড করবে ওর ফাংশনটা কি তার উপরে।
সে সব প্রিপোজিশনাল ফ্রেজ যেরকম সব কিছু হইতে পারে, ইনফিনিটিভও সব কিছু হইতে পারে, ডিপেন্ড করবে ওর ফাংশনটা কি। আচ্ছা, একজন প্রশ্ন করছে আমাদের দ্য কার হ্যাজ বিন রিপেয়ার্ড, দ্য কার হ্যাজ বিন রিপেয়ার্ড, এবারে সাবজেক্টকে বলো তো। বলছো ভাই দ্য কার হ্যাজ বিন রিপেয়ার্ড, সাবজেক্টকে এখানের মধ্যে সাবজেক্ট হচ্ছে দ্য কার। তবে এটা কেমন সাবজেক্ট, কেমন সাবজেক্ট, পাওয়ারফুল না পাওয়ারলেস? কেমন সাবজেক্ট, কেমন সাবজেক্ট, পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারলেস সাবজেক্ট। কেন পাওয়ারলেস? কারণ সে ভার্বের এজেন্ট না। এজেন্ট মানে কি? ওই ভার্বের কাজটা সে করতে পারে কি না? রিপেয়ার করার কাজটা কার করতে পারে? করতে পারে না। আমরা জানি পাওয়ারলেস সাবজেক্ট যদি হয়, সে যদি ভার্বের এজেন্ট না হয়, তখন তাকে কি বলে? তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আশা করি উত্তরটা পাইছো। এখন আমরা দেখব ইনফিনিটিভ ফ্রেজ কীভাবে কীভাবে ফর্ম কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে। আচ্ছা, ছোট স্বপ্ন দেখতে কি তোমার বেশি এনার্জি লাগে না বড় স্বপ্ন দেখতে এনার্জি বেশি লাগে বলো তো? ছোট স্বপ্ন দেখতে কি তোমার ইফোর্ট বেশি লাগে না বড় স্বপ্ন দেখতে? সেম লাগে। অলওয়েজ মনে রাখবা জীবনে বড় বড় ড্রিম দেখবা, বড় স্বপ্ন দেখবা, বড় কিছু করার ট্রাই করবা। ওকে, নেভার সেটেল ফর সামথিং লেস। বুঝতে পারছো? সবসময় বিগ বিগ চিন্তাগুলো করবা। আচ্ছা, তো টু হ্যাভ এ বিগ ড্রিম রিকোয়ার দ্য সেম ইফোর্ট অ্যাজ হ্যাভিং এ স্মল ড্রিম, সো ড্রিম বিগ। আমাকে একটু বলে ফেলো এই কোন ফ্রেজ কোন ক্লাস হলে বলার দরকার নাই ভাই, আমি চাই তুই ফাংশন চিনো কি না। এটা ফাংশনটা কি বলো? টু হ্যাভ এ বিগ ড্রিম রিকোয়ার্স, বড় স্বপ্ন দেখতে প্রয়োজন, দ্য সেম ইফোর্ট অ্যাজ হ্যাভিং এ স্মল ড্রিম। টু হ্যাভ এ বিগ ড্রিম এটা বাক্যের কি? এটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ অ্যাজ নাউন ফ্রেজ, ইউজড অ্যাজ এটা নাউন ফ্রেজ। তাহলে আচ্ছা, টু ইনভেন্ট অ্যান এয়ারপ্লেন ইজ নাথিং, এয়ারপ্লেন ইনভেন্ট করা এটা কিছুই না। এখানে টু ইনভেন্ট অ্যান এয়ারপ্লেন এটা বাক্যের কি? বাক্যের সাবজেক্ট। টু বিল্ড ওয়ান ইজ সামথিং, এখানে টু বিল্ড ওয়ান ইজ সামথিং, এখানে আমার সাবজেক্ট কে? টু বিল্ড ওয়ান। টু ফ্লাই ইজ এভরিথিং, এখানে টু ফ্লাই হচ্ছে আবার সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের জায়গায় সবসময় কি বসে? নাউন বসে। তাহলে এরা সবগুলোই ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ নাউন ফ্রেজ, ইউজড অ্যাজ নাউন। ওকে, আচ্ছা, হি হেল্পড, ও হেল্প করছে। এখন আমাকে বলো টু বিল্ড দ্য রুফ, এটা বাক্যের কি? ফাংশনটা বলো ভাই, ফ্রেজ ক্লজ বলার দরকার নেই, ফাংশন বলবো শুধু। ফাংশন দিলে বাকি সব চিনবা। ও হেল্প করছে কি? টু বিল্ড দ্য রুফ, রুফটা নির্মাণ করতে হেল্প করছে। আচ্ছা, নোবডি ওয়ান্টস, কেউ চায় না। কি চায় না? টু হিয়ার লং স্পিচেস, লম্বা বক্তব্য শুনতে কেউ চায় না। তাহলে কি দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া যাচ্ছিল? অবজেক্ট। তাহলে এরা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসে নাউন বসে। তাহলে এগুলো ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ নাউন, তাহলে এগুলো নাউন ফ্রেজ। ওকে, এটা এবার একটু ঝামেলা আছে এখানের মধ্যে। লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, এটা একটু ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, এই খুব খেয়াল করে তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবা। লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, ওকে বেস্ট ওয়েটা দেখাতে দাও, তোমাকে যাতে সে বেস্ট ওয়েতে দেখাতে পারে। আচ্ছা, বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে দেখাবে সে? টু পেন্ট দ্য ডোর, দরজা রং করার বেস্ট ওয়েটা দেখাতে দাও। ওকে, এখন এই টু পেন্ট দ্য ডোর, এইটা এখানে কাজটা কি? কাজটা কি? এই এখানে অবজেক্ট হলো হিম, অবজেক্ট ওখানে আমি আসি না। টু পেন্ট দ্য ডোর এখানে কাজটা কি? লেট হিম, তাকে কী করবে? দেখাতে দাও। লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, ওকে বেস্ট ওয়েটা দেখাতে দাও। ও বেস্ট ওয়েটা কি? টু পেন্ট দ্য ডোর। তাহলে টু পেন্ট দ্য ডোর আসলে আমাদের বেস্ট ওয়েটা হলো টু পেন্ট দ্য ডোর। ও ডোর পেন্ট করার বেস্ট ওয়েটা দেখাতে দাও। তারপরে টু পেন্ট দ্য ডোর এখানে হচ্ছে আমাদের বেস্ট ওয়ের মডিফায়ার, যেহেতু বেস্ট ওয়ে নাউন, সুতরাং আমাদের টু পেন্ট দ্য ডোর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দ্য অফিসার রিটার্ন, এইবার বলো ফাংশনটা কি? টু হেল্প অ্যান ইন্সপেক্টর, দ্য অফিসার রিটার্ন, অফিসার রিটার্ন করছে। আচ্ছা, কী বা কাকে কোশ্চেন আনসার কি পাচ্ছি আমরা? ও বলছে এখানে অবজেক্ট আছে নাকি? অফিসার রিটার্ন, আমরা কী বা কাকে কোশ্চেন আনসার আছে এখানে? অফিসার রিটার্ন টু হেল্প দ্য ইন্সপেক্টর, অফিসার রিটার্ন ওয়াই? দ্য অফিসার রিটার্ন ওয়াই টু হেল্প দ্য ইন্সপেক্টর। আমরা জানি ভার্বটা কখন, কোথায়, কিভাবে, কেন এই কোশ্চেন আনসার দিতে পারবে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে টু হেল্প দ্য ইন্সপেক্টর এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যাডভার্ব।
শুনো, এই ক্লাসে করার পরে যারা একদম এই ব্যাপারে আইডিয়া নাই, ঠান্ডা মাথায় ক্লাসটা আবার রেকর্ডিং দেখবে একবার বা দুইবার, আস্তে 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 বুঝবা। কিন্তু এক ক্লাস করে বুঝে যাবে, এটা খুবই আনলাইকলি। হ্যাঁ, আস্তে আস্তে বুঝবা চিন্তা করে করে। আচ্ছা, হি ওপেন দ্য বক্স, ও বক্সটা খুলছে, টু রিভিল আ হিউজ বুলফ্রগ। হিউজ বুলফ্রগ রিভিল করছে সে, সেই জন্য সে বক্সটা ওপেন করছে। এখন আমাকে বলো, লাল অংশটুকু কী আনসার দেয়? হি ওপেন দ্য বক্স, সে বক্সটা ওপেন করছে। ওয়াই, কেন? টু রিভিল আ হিউজ বুলফ্রগ। তাহলে টু রিভিল হিউজ বুলফ্রগ, এটা বারবার ওয়াই কোশ্চেন আনসার দিচ্ছে, তবে সে বারকে মডিফাই করছে, সেটা সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখলাম ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ অ্যাডভার্ব। তাহলে আমরা এটা আনসার দিব কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা দেখলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওগুলো ইনফিনিটিভ ফ্রেজ, এবং সেটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, ডিপেন্ড করবে এটা অবস্থানের উপরে। এখন আমাকে বলো, আই টুক মাই কাজিন টু দ্য মিউজিয়াম, এখানে কোনটা ইনফিনিটিভ ফ্রেজ বলো তো? এখানে কোনটা ইনফিনিটিভ ফ্রেজ? এখানে কোনো ইনফিনিটিভ ফ্রেজ নাই, কারণ ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই টুটা কি? এটা ইনফিনিটিভ টু, এটা ইনফিনিটিভ টু, এটা ইনফিনিটিভ টু না, এটা হচ্ছে প্রিপোজিশন টু, কারণ তারপরে কি আছে? নাউন আছে, তারপরে নাউন আছে, তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ না, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট। আচ্ছা, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি তোমার হচ্ছে নাউন, কি বলো তো? আমি আমার কাজিনকে নিয়েছিলাম কোথায়? টু দ্য মিউজিয়াম। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজড অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আচ্ছা, তার মানে টু প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ, আর টু প্লাস নাউন প্রোনাউন, এটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, একটু দ্রুত গতিতে আনসার দাও। হি র্যান উইথ গ্রেট স্পিড, সে দৌড়াইছে অনেক গতির সাথে, অনেক গতির সাথে দৌড়াইছে। আমরা জানি ভাব সম্পর্কে যে তথ্য দেয় সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে উইথ গ্রেট স্পিড, সে দৌড়াইছে, কেমনে দৌড়াইছে? অনেক গতির সাথে দৌড়াইছে সে। তাহলে ভাব সম্পর্কে তথ্য দেওয়ার কারণে উইথ গ্রেট স্পিড, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। হি ওয়ার্কড, ও কাজ করছে, কেমনে কাজ করছে? উইথ অল সিনসিয়ারিটি। হ্যাঁ, প্রিপোজিশন ঠিক আছে, প্রিপোজিশন ফ্রেজ ঠিক আছে। সে কাজ করছে, কেমনে কাজ করছে? উইথ অল সিনসিয়ারিটি, অত্যন্ত সিনসিয়ারিটির সাথে সে কাজ করছে। তাহলে হি ওয়ার্কড, কেমনে কাজ করছে? উইথ অল সিনসিয়ারিটি। যেহেতু ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, ভার্বকে মডিফাই করে, তাহলে সে হচ্ছে অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ। হি লিভস, কোথায়? ইন দ্য সাবার্ব অফ ঢাকা, বাস করে, ইন দ্য সাবার্ব অফ ঢাকা। হি লিভস কোথায়? ইন দ্য সাবার্ব অফ ঢাকা। এটা হচ্ছে, যেহেতু ভার্বটা কোথায়, কখন, কীভাবে, কেন যে আনসার দেয় সেটা অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার বলো তো তাহলে কি, এটা বলো কি? হি লিভস ইন, দেখো আগেরটা যে পার্থক্য আছে খেয়াল করে দেখো, দেখো এখানে কিন্তু আমি ইনশোয়াল লাগাইছি, দেখো ইনশো দিছি একদম। তার তোমার কোশ্চেন আনসার এখন পাইবা, তার তোমার আনসারটা পাইবা। দেখো ইনশো দিছি, পুরোটা দিছি, ইনশো পুরোটা দিছি। এই যে ইন প্লাস তারপরের যে তার অবজেক্ট, পুরোটা মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে, পুরোটা মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা পুরোটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কেন? কারণ এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, তারপর একটা প্রিপোজিশনাল অবজেক্ট, পুরোটা মিলে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা কাজ করছে এখানে অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে, রাইট। কিন্তু এখানে আমি ইনের মধ্যে কিন্তু লাল বা আন্ডারলাইন করি নাই। আমরা জানি প্রিপোজিশনের পরে যেটা বসে সে হচ্ছে নাউন। তাইলে বলো দ্য সাবার্ব অফ ঢাকা, এটা পুরোটা কি? এটা পুরোটা নাউন ফ্রেজ। তাহলে দেখছো একটা আন্ডারলাইন এদিক সেদিক করার জন্য কত কি চেঞ্জ হয়ে গেছে। এই জন্য মুখস্থ করে লাভ হবে না, তুমি জিনিসটা বুঝলে ইংলিশ খুবই সহজ, জাস্ট বুঝতে হবে জিনিসটা। এই যে হ্যাঁ, এবার বুঝতে পারছো। তো একটা আন্ডারলাইন এদিক সেদিক হলে কিন্তু এক্সাম্পলে তাড়াহুড়া করবা না, মাথা ঠান্ডা রেখা আস্তে আস্তে আনসার করবা যে কী চাইছে এখানের মধ্যে। আচ্ছা, দ্য গার্ল, লম্বা চুলওয়ালা উইথ লং হেয়ার ইজ মাই কাজিন। লম্বা চুলওয়ালা মেয়েটা আমার কাজিন। দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা ইজ মাই কাজিন। তা লম্বা চুলওয়ালা উইথ লং হেয়ার, এটা গার্লকে মডিফাই করছে, তার মানে সে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আচ্ছা, আমি এখানের মধ্যে তোমাদেরকে, যদি আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এটা পরে একটা ক্লাসে পড়াবো, কিন্তু আমি তোমাদের আজকে একটা আমি তোমাদের একটা পিডিএফ দিব, সেটা হচ্ছে সেখানের মধ্যে তুমি অনেক ক্লসের উদাহরণ আর পাবা। হ্যাঁ, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিব। হ্যাঁ, এটা আমরা একটু, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মানে তোমরা ফোনে যারা জয়েন করছো
ফোনে যারা জয়েন করছে ওরা কি দেখতে পাচ্ছ? কারণ ফোনটা একটু ছোটো দেখা যাওয়ার কথা। আমি জুম করবো? আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে জুম না করি। দেখো আমরা কমপ্লেক্স কম্পাউন্ড যেহেতু এখনো পড়াই না, সেজন্য আমি ওইটুকুর ভিতরে ঢুকতেছি না। হ্যাঁ, তুমি শুধুমাত্র ফ্রেজ ক্লজগুলো চিনো, আমি যতটুকু পড়েছি অতটুকুই, শুধু অতটুকুই। দেখো দেখো তো এই যে তোমরা এই যে এক্সাম্পলগুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা আমি একটু কালার নেই। এই যে ওয়াই শি লেফট ইজ এ মিস্টারি, হাউ হি উইল হেল্প আস রিমেন্স টু বি সিন, হোয়াট হি সেজ ইজ কোয়াইট ফলস, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে যে একটা অনেস্ট ম্যান ইজ কোয়াইট ট্রু। এই যে সবগুলো হলুদ অংশটুকু বাকির কী হিসেবে কাজ করছে? বাকির কী হিসেবে কাজ করছে? শুধু ফাংশনটা বলো, শুধু ফাংশনটা বলো, শুধু ফাংশন লাগবে। সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় থাকলে সে কী হবে? সে হচ্ছে নাউন। সে হচ্ছে কি? সে হচ্ছে নাউন। সবগুলোর মধ্যে ফানিট ভার্ব আছে। এই যে লেফট ফানিট ভার্ব, উইল ফানিট ভার্ব, সেজ ফানিট ভার্ব, ইজ ফানিট ভার্ব, তো সবগুলো হচ্ছে ক্লজ, তাই না? সবগুলো নাউন ক্লজ। তারপরেরটা আমি হচ্ছে যে এবার একটু গ্রিন করি। নো ওয়ান নোস, কেউ জানে না, কি জানে না, হাউ ওল্ড শি ইজ, ওর বয়স কত। আই বিলিভ, কি বিলিভ করি? দ্যাট হি হ্যাজ টোল্ড এ লাই, ও একটা মিথ্যা কথা বলছে। টেল মি, কি বলবো? ওয়াই ইউ টোল্ড এ লাই, কেন মিথ্যা কথা বলছো? আই ডু নট নো, আমি জানি না, কি জানি না? ওয়েন শি উইল রিটার্ন, সে কখন আসবে? হি স্পেন্ডস, কি? হোয়াট এভার হি আর্নস, ও যাই করে তা ও স্পেন্ড করে। টেল মি, কি বলবো? হোয়ার ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এখন যারা যারা মুখস্থ করে ফেলে যে ওয়েন এবং ওয়ার থাকলে অ্যাডভার্ব, তারা বিপদে পড়বে। কেমন বিপদে পড়বে আমাকে একটু বলো তো। এই যে টেল মি, হোয়ার ইউ লিভ, এই হোয়ার ইউ লিভটার ফাংশনটা কি? কিছু লোকজন মুখস্থ করে যে ওয়েন আর ওয়ার থাকলে অ্যাডভার্ব, ওয়েন আর ওয়ার থাকলে নাকি অ্যাডভার্ব সবগুলা। বা এখানে ওয়েন আর ওয়ার থাকলে আর এরকম শর্টকাট মুখস্থ করে লাভ হবে না, তোমাকে স্ট্রাকচারটা বুঝতে হবে। টেল মি, আমাকে বলো, টেল মি, আমাকে বলো, কি বলবো ভাই? হোয়ার ইউ লিভ, তুমি কই বাস করো। তাহলে হোয়ার ইউ লিভ এটা হলো অবজেক্ট, যেহেতু অবজেক্ট সেহেতু সে নাউন। আচ্ছা, ওয়াই থাকলেও অ্যাডভার্ব না, মানে আমরা এরকম শর্টকাট মুখস্থ করবো না যে ওয়াই থাকলে ওয়ার থাকলে এগুলোতে অ্যাডভার্ব মুখস্থ করবো না এখানের মধ্যে। টেল মি ওয়াই ইউ টোল্ড এ লাই, এই ওয়াই ইউ টোল্ড এ লাই এটা কী হিসেবে ফাংশন করছে? কী হিসেবে ফাংশন করছে? অবজেক্ট হিসেবে ফাংশন করছে। টেল মি, আমাকে বলো, কি বলবো? কি বলবো? কি কি? ওয়াই ইউ টোল্ড এ লাই, কি মিথ্যা কথা বলছো? তাহলে এ ওয়াই ইউ টোল্ড এ লাই এটা হলো অবজেক্ট। নো ওয়ান নোস, কেউ জানে না, কি জানে না? হাউ ওল্ড শি ইজ, ওর বয়স কত। তাহলে হাউ ওল্ড শি ইজ এটা হলো অবজেক্ট। আই বিলিভ, আমি কি বিশ্বাস করি? দ্যাট হি হ্যাজ টোল্ড এ লাই, আমি বিশ্বাস করি সে একটা মিথ্যা কথা বলছে। এই তো গোপাল এমনি মুখস্থ করলে তুমি আটকে যাবা যে স্যার এখানে তো প্লেস বুঝাইছে, এখানের মধ্যে প্লেস বুঝাইছে, এখানের মধ্যে তুমি প্রশ্ন করবে এটা এটার ফাংশনটা কি? আমরা প্লেস বুঝলে অ্যাডভার্ব সেগুলো তো আসবো সেগুলোর মধ্যে। টেল মি, আমাকে বলো, ওয়ার ইউ লিভ, তুমি কই বাস করি, ওয়ার ইউ লিভ এটা পুরোটার ফাংশনটা কি? গোপাল তুমি বুঝতে পারছো এটা পুরোটা অবজেক্ট, যে এটা পুরোটা অবজেক্ট। অবজেক্ট হলে কী হবে? এটা নাউন ক্লজ হবে। আচ্ছা, তারপরে দেখো প্রিপোজিশনের পরে যে বসবে, কে বসে প্রিপোজিশনের পরে? প্রিপোজিশনের পরে তার অবজেক্ট বসবে, সে নাউন প্রোনাউন হবে, তাই না? আচ্ছা দেখো তো, হাউ ইট ইজ ডান, এটা কে? অবজেক্ট অনের, সরি অন প্রিপোজিশনের অবজেক্ট। হোয়াট ই সেইজ, এটা কি? ইনের অবজেক্ট। হোয়াট ই সেইজ এটা টু এর অবজেক্ট। হোয়াট আই ডিড এটা উইথের অবজেক্ট। তাইলে এগুলো সবগুলো নাউন ক্লজ। তুমি এমন নর্মালি চিন্তা করো, তুমি অল ডিপেন্ডস কিসের উপরে? অন হাউ ইট ইজ ডান। আই ডু নট বিলিভ, কি বিলিভ করি না? ইন হোয়াট ইজ সেইজ। পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট ইজ সেইজ, কিসের মধ্যে অ্যাটেনশন আমি করবো? টু হোয়াট ইজ সেইজ। আচ্ছা, তাহলে এই পুরো পিডিএফটা তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে একটু পড়বে। তা নাউন দেখালাম এখানের মধ্যে, আমরা অ্যাডজেক্টিভ একটু দেখাই, তাইলে এটা পড়লে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, এইবার আমি গোপালের প্রশ্নের মধ্যে আসবো। গোপাল দেখো তো, ইউ ক্যান স্টে, তুমি অবস্থান করতে পারো। কোথায় অবস্থান করবো? ওয়ার এভার ইউ লাইক, যেখানে তোমার খুশি। এই ওয়ার এভার ইউ লাইক এটার ফাংশনটা কি? ইউ ক্যান স্টে, তুমি অবস্থান করতে পারো। কোথায় অবস্থান করবো? কোথায় বসে আনসার দিচ্ছে? ইউ ক্যান স্টে ওয়েন এভার ইউ লাইক,
না, এর সময় আনসার দিচ্ছে কখন, ইউ ক্যান স্টে কখন, ওয়েন এভার ইউ লাইক, যখন তুমি সময়, এর কখন হোয়েন কোশ্চেন আনসার দিচ্ছে। আচ্ছা, গো কুইকলি, তাড়াতাড়ি যাও, কোথায় যাবো, কোথায় কোথায়, ওয়েন্স ইউ কেম, দ্য উইন্ড ব্লোথ। আচ্ছা, এই যে ওয়েন্স ব্লোথ এগুলো হচ্ছে কাব্যিক ভাষা, হ্যাঁ, দ্য উইন্ড ব্লোথ মানে হচ্ছে তোমার এগুলো, এই যে ইটিএচ এগুলো কাব্যিক ভাষা। সো দ্য উইন্ড ব্লোথ, কই ব্লোথ করে, উইদার ইট লিসেথ। আচ্ছা দেখো, আমাদের এখানে আই হ্যাভ বিন ইল, আমি অসুস্থ, সিন্স আই রিটার্ন ফ্রম পুনে, কখন থেকে অসুস্থ, আমি পুনে থেকে আসা পর্যন্ত। ওকে, আচ্ছা দেখো তো, ওয়েট টিল আই রিটার্ন, এখানে টিল আই রিটার্নটার ফাংশনটা কি, ওয়েট, কতক্ষণ পর্যন্ত ওয়েট করবো, টিল আই রিটার্ন, আমি আসা পর্যন্ত। তাহলে এই যে টিল আই রিটার্ন, সে কাকে মডিফাই করছে, ওয়েটকে মডিফাই করছে, রাইট, সে ওয়েটকে মডিফাই করছে। তারপরে এখানের মধ্যে আমরা একটু অ্যাডজেক্টিভ যাই, এটা পুরো ফাইলটা তোমরা পড়লে তাহলে তোমার এখানের মধ্যে, আচ্ছা অ্যাডজেক্টিভটা একটু দেখাই, তাহলে তোমার মোটামুটি এখানে ফ্রেজ ক্লজ একদম 100% তোমার মনের মধ্যে একদম কোনো কোশ্চেন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কই, অ্যাডজেক্টিভ মনে হয় এখানের মধ্যে মনে নাই, আচ্ছা ওকে। আচ্ছা, দ্য টাইম ওয়েন দ্য ট্রেন লিভস ইজ নট নোন, দ্য টাইম যখন ট্রেনটা ছাড়ে ইজ নট নোন, এটা জানা যায় না। এখানে ওয়েন দ্য ট্রেন লিভস, ও কাজ কি, ওর কী করছে সে, দ্য টাইম ওয়েন দ্য ট্রেন লিভস, সে কী করছে, দ্য টাইমকে মডিফাই করছে, দ্য টাইম তো নাউন, যেহেতু দ্য টাইম সাবজেক্ট নাউন, সেহেতু ওয়েন দ্য ট্রেন লিভস এটা কী হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দোজ যারা, হু ওয়ার্ক হার্ড সাকসিড, কারা, যারা কঠোর পরিশ্রম করে তারা সফল হয়। তাহলে হু ওয়ার্ক হার্ড এটা কাকে বুঝাইছে, দোজকে বুঝাইছে। যদি দোজ সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের জায়গায় কে বসতে পারে, নাউন বা প্রোনাউন বসতে পারে, যেহেতু দোজ এখানে প্রোনাউন, তাহলে আমরা জানি নাউন বা প্রোনাউনকে যারা যারা মডিফাই করবে তারা হচ্ছে সবসময় কি, অ্যাডজেক্টিভ। তাহলে হু ওয়ার্ক হার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য রিজন কারণ, ওয়াই টোল্ড এ লাই যে কারণে সে মিথ্যা বলছে, ইজ নট নোন এটা জানা যায় না। দ্য রিজন ওয়াই হি টোল্ড এ লাই ইজ নট নোন। তাহলে ওয়াই হি টোল্ড এ লাই এটা কাজ কি করছে, সে কাকে মডিফাই করছে, দ্য রিজন সাবজেক্টকে মডিফাই করছে। দ্য রিজন ওয়াই টোল্ড এ লাই ইজ নট নোন, তাহলে ওয়াই টোল্ড এ লাই হলো দ্য রিজনের মডিফায়ার। ক্লিয়ার? আচ্ছা, হোয়ার ইজ দ্য বয় হুম ইউ পানিশড, ছেলেটা কোথায় যারা তুমি শাস্তি দিছিলা। এই যে হুম ইউ পানিশড এটা কার মডিফায়ার, হুম ইউ পানিশ কার মডিফায়ার, বয়ের মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ সে। দিস ইজ দ্য বুক হুইচ আই ফাউন্ড কার মডিফায়ার, বুকের মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য হাউস দ্যাট জন বিল্ট, যেটা জন বানাইছিল, তাহলে কার মডিফায়ার, হাউসের মডিফায়ার। দিস ইজ দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে হুন দ্য ফার্স্ট প্রাইজ কার মডিফায়ার, বয়ের মডিফায়ার। পুরো ফাইলটা পড়লে পরে তোমার একদম মোটামুটি ফ্রেজ ক্লজ ফকফক হয়ে যাবে এবং তোমার কিন্তু সেন্টেন্সও বড় হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন তোমরা আমার পড়াবা, শুধু ফাংশন বলবা, ফ্রেজ ক্লজ লেখার দরকার নেই। আই লাইক আমি পছন্দ করি, হোয়াট আই সি যা দেখি তাই পছন্দ করি। আই লাইক কী লাইক করি, হোয়াট আই সি যেটা দেখি, এলো অবজেক্ট। আই এক্সপেক্ট কী এক্সপেক্ট করি, দ্যাট আই শেল গেট এ প্রাইজ আমি একটা উপহার পাবো, একটা পুরস্কার পাবো, তাহলে এটাও অবজেক্ট। হোয়াট ই সেইজ সে যা বলে, হয় সত্য, হোয়াট ই সেইজটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসে নাউন বসে। এখন এখানে ফানিড ভার্ব আছে কি না, সি ফানিড ভার্ব, শেল ফানিড ভার্ব, সে ফানিড ভার্ব, তাহলে এগুলো সবগুলো হচ্ছে নাউন ক্লজ। হি নোজ অল অ্যাবাউট আর্ট সে আর্ট সম্পর্কে সব জানে, বাট হি ডাজ নট নো ও জানে না হোয়াট হি লাইকস সে কী পছন্দ করে। কিছু লোকজন দেখবা কী পছন্দ করে সেটা জানে না, যা দেখে তাই পছন্দ করে, কয়ে সব ভালো লাগে, আমার সব ভালো লাগে, তাহলে বাট হি ডাজ নট নো। হ্যাঁ, দুটো ফানিট, এখানে সে ফানিট না, সে ফানিট না, ফানিট তো ফানিট। আচ্ছা, হি নোজ অল অ্যাবাউট আর্ট সে আর্ট সম্পর্কে সব জানে, বাট হি ডাজ নট নো ও জানে না হোয়াট হি লাইকস ও কী পছন্দ করে। তাহলে ও জানে না ও কী পছন্দ করে, এ হোয়াট হি লাইকস এটা কি অবজেক্ট,
ও জানে না, কি জানে না, ও কী পছন্দ করে সে জানে না, সে যা দেখে তাই পছন্দ, এটা বাক্যের অবজেক্ট। এবং এখানে ফাইনাইট ভার্ব আছে কোনটা, লাইকস, তার মানে এটা নাউন ক্লজ। আচ্ছা, হি নেভার নোস, সে কখনো জানবে না, হাউ মাচ মানি হি ওয়ান্টস, আমাদের দেশের মন্ত্রীরা এরকম আর কি বেশিরভাগ, মানে ওরা ওদের যে কত টাকা লাগবে ওরা জানে না। হি নেভার নোস, ও কখনো জানবে না, কি জানবে না, হাউ মাচ মানি হি ওয়ান্টস, ওর কত টাকা লাগবে জানে না, এটা অবজেক্ট। যেহেতু এখানের মধ্যে ফাইনাইট ভার্ব এস আছে, ওয়ান্টস আছে, তাহলে এটা হচ্ছে ক্লজ। কি ক্লজ, ক্লজ নাউন ক্লজ। এভরিথিং ডিপেন্ডস অন, এটা একটু আগে বলে ফেলছি, প্রিপোজিশনের পরে, এটা নর্মালি চেনা যায়, প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা ইউজুয়ালি কি, সেটা নাউন, তাহলে এটা ফ্রেজ নাকি ক্লজ, ফ্রেজ নাকি ক্লজ, পারফর্ম ফাইনাইট ভার্ব, তাহলে ক্লজ। আই সাজেস্ট, আই সাজেস্ট, আই সাজেস্ট, কী সাজেস্ট করবো, আই সাজেস্ট কী সাজেস্ট করবো, কি, দ্যাট ইজ এ ডক্টর। আচ্ছা, এখানে হির পরে এখানে সি হইল, এটা আমরা সাবজেক্টিভের মধ্যে পড়বো। এই যে আমরা জানি আমাদের হচ্ছে যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্ব লোকে এস বাই এস যুক্ত হয়, হ্যাঁ, তো এখানের মধ্যে কেন এটা আমাদের বেস ফর্ম হয়েছে, এগুলো আমরা সাবজেক্টিভে যাইয়া পড়বো। হ্যাঁ, এখন এটা পড়বো না, গোলমালে এখানে ঝামেলা হয়ে যাবে এখানের মধ্যে। আচ্ছা, আই সাজেস্ট, কী সাজেস্ট করবো, দ্যাট ইজ এ ডক্টর, ও যাতে ডাক্তার দেখায়, হ্যাঁ, আমি সাজেস্ট করবো, তাহলে এটা বাক্যের অবজেক্ট। কেন ক্লজ, কারণ সি এখানে ফাইনাইট ভার্ব, সেই জন্য এটা ক্লজ। এটা কেন ক্লজ, কারণ পারফর্মস এখানে ফাইনাইট ভার্ব, সেই জন্য এটা হচ্ছে যে ক্লজ। আচ্ছা, যারা যে বুঝো না যে ভাই এটা ফাইনাইট ভার্ব কেন, এটা টেন্স চেঞ্জ করলে দিলে পারফর্ম কি চেঞ্জ হবে কি হবে না, হবে। আচ্ছা, হিটে চেঞ্জ করে দিয়ে করে দাও, চেঞ্জ হবে কি হবে না, হবে না। ফাইনাইট ভার্ব কোনটা, যে টেন্সকে ফলো করে এবং যে সাবজেক্টকে ফলো করে, সেই ফাইনাইট ভার্ব। তুমি যদি না বুঝতে পারো, তুমি এমনি নর্মালি চিন্তা করে দেখবা, হ্যাঁ, তো কিছুদিন প্র্যাকটিস করলে তুমি অটোমেটিক বুঝতে পারবা যে এটা ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, এখানের মধ্যে আমাদের সি যেহেতু ফাইনাইট ভার্ব, সি যেহেতু ফাইনাইট ভার্ব, সি যেহেতু আমাদের ফাইনাইট ভার্ব, তাহলে কী হবে এখানের মধ্যে, তাহলে এটা হলো ক্লজ। কেমন ক্লজ, যেহেতু এটা অবজেক্ট সেহেতু এটা নাউন ক্লজ। এখন একটু আগে তোমার হচ্ছে প্রশ্ন করছে যে ওর নাম কি, কি জানো, ও তো নিশাদ। আচ্ছা, এখন নিশাদের যে প্রশ্নটা, আচ্ছা অনসহ যদি মার্ক করা থাকতো তাও কি হইতো বলো তো, অনো যদি মার্ক করা থাকতো, অনো মার্ক করা আসতো, ধরো অনো মার্ক করা, তাও কি হইতো, এভরিথিং ডিপেন্ডস অন শুদ্ধ মার্ক করা, তাহলে এটা অবজেক্ট হইতো, তাও নাউন ফ্রেজই হইতো, তাও নাউন ফ্রেজ হইতো, অনসহ মার্ক করা থাকলে পুরোটা অবজেক্ট, রাইট। আচ্ছা, দ্য ফিল্ম যেটা আমরা আজকে দেখছি ইজ ভেরি এক্সাইটিং, হয় খুবই এক্সাইটিং, যেটা আমরা আজকে দেখছি, ফাংশন কি সেটা বলো, শুধু ফাংশনটা বলো রে ভাই, ফাংশন হচ্ছে সে দ্য ফিল্মের মডিফায়ার, দ্য ফিল্ম যেটা আমরা আজকে দেখছি, তাহলে যেটা আমরা আজকে দেখছি এটা হচ্ছে দ্য ফিল্মের মডিফায়ার, যেহেতু ফিল্ম নাউন সুতরাং সেটা অ্যাডজেক্টিভ। এখন এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে নাকি, নাই, আছে, হ্যাঁ বলো এখানে ফাইনাইট ভার্ব, তাইলে এটা হচ্ছে আমাদের কেমন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, পিজা যেটা মোস্ট পিপল লাভ, পিজা হুইচ মোস্ট পিপল লাভ, পিজা যেটা বেশিরভাগ লোক পছন্দ করে, ইজ নট ভেরি হেলদি, এটা নয় খুবই স্বাস্থ্যকর। তাইলে পিজা যেটা অধিকাংশ লোক ভালোবাসে ইজ নট ভেরি হেলদি, তাইলে এখানের মধ্যে হুইচ মোস্ট পিপল লাভ এই অংশটুকু হচ্ছে পিজার মডিফায়ার, যেহেতু পিজার মডিফায়ার সেহেতু সে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানের মধ্যে লাভ হলো আমাদের ফাইনাইট ভার্ব, তাইলে অবশ্যই এটা কি, অবশ্যই ক্লজ। ওকে, পিজা হুইচ মোস্ট পিপল লাভ ইজ নট ভেরি হেলদি। ওকে, আচ্ছা এইবার একটা একটু কঠিন আছে, দেখো মাথা ঠান্ডা রাখবা কিন্তু। গ্র্যান্ডপা, দাদি, রিমেম্বার্স দ্য ওল্ড ডেজ, দাদি ওল্ড ডেজগুলো স্মরণ করে, ওয়েন যখন দেয়ার ইজ নো টেলিভিশন, এখন যখন টেলিভিশন ছিল না সেদিন দিনগুলোকে দাদি স্মরণ করে। এই যে ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন, এটা কি রিমেম্বারকে মডিফাই করে নাকি ওল্ড ডেজকে মডিফাই করে সেটা বলো। আমি এরকম যদি লিখতাম, হ্যাঁ এটা একটু ঝামেলা আছে, গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য, তোমরা তো বেশিরভাগ তো ডাক্তার না, তাহলে আমার হাতের লেখা তোমরা বুঝবা, কারণ ডাক্তার ডাক্তার লেখা তো বুঝবে, বাট দ্য ওল্ড ডেজ ইন দ্য ইভিনিং, হ্যাঁ ডাক্তার আমাদের লেখা ভালো বুঝবে। আচ্ছা, আমি যদি বলতাম গ্র্যান্ডপা রিমেম্বার দ্য ওল্ড ডেজ ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় বসে বসে উনি অতীতের দিনগুলো স্মরণ করে, সন্ধ্যার সময় বসে বসে অতীতের দিনগুলো স্মরণ করে, এইবার তুমি বলবা এটা রিমেম্বারকে মডিফাই করে, যে গ্র্যান্ডপা এই উনি অতীতের দিনগুলো স্মরণ করে কখন, সন্ধ্যার সময় বসে বসে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, এইটা রিমেম্বারকে মডিফাই করে। কিন্তু গ্র্যান্ডপা রিমেম্বার দ্য ওল্ড ডেজ, গ্র্যান্ডপা পুরোনো দিনের কথা মনে করে, যখন টেলিভিশন ছিল না, যখন টেলিভিশন ছিল না, এটা কি, কি ওল্ড ডেজের মডিফায়ার, এটা কি ওল্ড ডেজের মডিফায়ার, ঠিক কি না? তোমরা সেই গেছো, তোমরা কি ক্লিয়ার হয়েছো? ওই ওল্ড ডেজের মডিফায়ার মানে ওল্ড ডেজগুলো কী ছিল,
যে ওল্ড এজগুলোতে রঙিন টেলিভিশন ছিল না, রঙিন না মানে টেলিভিশন ছিল না। তাহলে এখানে কিন্তু ঝামেলা আছে একটু, তোমাকে বুঝতে হবে ভার্বকে মডিফাই করে নাকি নাউনকে মডিফাই করে। তাহলে ওয়েন দেওয়ার ওয়াজ নো টেলিভিশন, এটা কিন্তু রিমেম্বারের মডিফায়ার না, এটা ওল্ড এজের মডিফায়ার, ওল্ড এজকে বোঝাচ্ছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। গোপাল তুমি বুঝতে পারছো যে ওয়েন থাকলে অ্যাডভার্ব না, যে ওয়েন থাকলে যে অ্যাডভার্ব না, বুঝতে পারছো? ওকে। দ্য বুক যেটা আমি তোমার দিছিলাম, হুইচ ইউ যেটা তুমি আমার দিছিলা, হুইচ ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, হারা গেছে। তাহলে হুইচ ইউ গেভ মি এটা কাজটা কি? দ্য বুককে মডিফাই করছে, সেহেতু সে অ্যাডজেক্টিভ। যেহেতু এখানের মধ্যে ফাইনাল ভার্ব গেভ আছে, সেহেতু এটা ক্লজ। এখানের মধ্যে তোমরা ক্লজ হইলে এখানের মধ্যে লিখবা 1, ফ্রেজ হইলে লিখবা 2। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, আমব্রেলা যেটার আছে ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, এটা আমার। এটা ক্লজ নাকি ফ্রেজ? আমব্রেলা যেটার আছে ভাঙ্গা হাতা ইজ মাইন, আমার। এটা ক্লজ, কারণ এখানে ফাইনাল ভার্ব হ্যাজ আছে। দ্য আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল, ভাঙা হাতললা, আমব্রেলা ভাঙা হাতললা ইজ মাইন, আমার। এখানে কোনো ফাইনাল ভার্ব নাই, তাহলে এটা হলো ফ্রেজ। তাহলে প্রথমটা হলো ক্লজ, দ্বিতীয়টা হলো ফ্রেজ। প্রথমটা হলো ক্লজ, পরেরটা ফ্রেজ। কেমন? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, পরেরটা। হি মেট এ গার্ল হুজ আইস ওয়ার ব্লু, ওটা মেয়ের সাথে দেখা করছে যার চোখগুলা ছিল নীল। এটা কি হবে? এটা হচ্ছে, যেহেতু এখানের মধ্যে ফাইনাল ভার্ব আছে ওয়ার, সেহেতু এটা হচ্ছে ক্লজ। হি মেট এ গার্ল উইথ ব্লু আইস, ও একটা মেয়ের সাথে দেখা করছে নীল চোখলা, তাহলে এটার মধ্যে কোনো ফাইনাল ভার্ব নাই, তাহলে এটা হলো ফ্রেজ। কেমন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেমন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। উই অল অ্যাডমায়ার এ ম্যান হু ইজ কারাজিয়াস, যে খুবই সাহসী। আমরা একটা মানুষকে প্রশংসা করি যে খুব সাহসী, তাহলে হু ইজ কারাজিয়াস এটা হলো ম্যানের মডিফায়ার, তাহলে সে অ্যাডজেক্টিভ ফর শিওর। যেহেতু এখানে ফাইনাল ভার্ব আছে, এটা হচ্ছে আমাদের ক্লজ। আর উই অল অ্যাডমায়ার এ ম্যান অফ কারেজ, এটা হচ্ছে ফ্রেজ, যেহেতু এখানে কোনো ফাইনাল ভার্ব নাই। এগুলো কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে অফ কারেজ এটা ম্যানের মডিফায়ার, হু ইজ কারাজিয়াস ম্যানের মডিফায়ার, সেজন্য। এবার এটা একটু ঝামেলা আছে, দেখো। দ্য গভর্নমেন্ট ফেইল্ড, গভর্নমেন্ট ফেল করছে টু মেক দ্য নেগোসিয়েশন, নেগোসিয়েশন করতে গভর্নমেন্ট ফেল করছে বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, অপোজিশন হেল্প করতে চায় নাই। তাহলে গভর্নমেন্ট ফেল টু মেক নেগোসিয়েশন, নেগোসিয়েশন করতে ফেল করছে কারণ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প। এখন এই যে বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, এটা কী কোশ্চেন আনসার দেয়? ওয়াই কোশ্চেনের। গভর্নমেন্ট ফেইল্ড, কেন ফেল করছে? কারণ অপোজিশন কোনো হেল্প করে নাই। ভাবটা কেন, কোথায়, কীভাবে, এই কোশ্চেন আনসার যে দেয় সে হলো অ্যাডভার্ব, তাহলে এটা হলো অ্যাডভার্ব। যেহেতু এখানে আমাদের ফাইনাল ভার্ব আছে, ডিড ফাইনাল ভার্ব এখানে আছে, সেহেতু এটা হচ্ছে ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট। ইউ উইল সার্টেনলি প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবা যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড। তুমি জীবনে অনেক উন্নতি করবা। কীভাবে উন্নতি করবো? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি কোনো কারণ বোঝাচ্ছে, ভার্ব সংগঠিত হওয়ার কারণ বোঝাচ্ছে, তো এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, কন্ডিশন বুঝলে অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু। ওকে, তাইলে স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, আঘাত করো, কখন আঘাত করব? যখন লোহাটা গরম হবে। এটা বাংলা তো জব্বু জকুব মারো। স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করব? ওয়াইল দ্য আয়রন ইজ হট। এটা হচ্ছে, যেহেতু এখানে ফাইনাল ভার্ব আছে, সেহেতু এটা হলো অবশ্য ক্লজ। যেহেতু সে ভার্বকে মডিফাই করে, সেহেতু সে হলো অ্যাডভার্ব। আচ্ছা, দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা হলো সেই বই যেটা আমি হারাই ফেলছিলাম। আই লস্ট কাকে মডিফাই করে? দ্য বুককে। যেহেতু দ্য বুক নাউন, সেটা আই লস্ট হলো অ্যাডজেক্টিভ। যেহেতু লস্ট এখানে ফাইনাল ভার্ব, সেহেতু এটা হচ্ছে ক্লজ, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, বিহেভ, কেমনে বিহেভ করব? যেভাবে একজন জেন্টেলম্যান বিহেভ করে, আচরণ করো ভদ্রলোকের মতো। বিহেভ, কেমনে বিহেভ করবো? যেভাবে ভদ্রলোকরা আচরণ করে, অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস। তো অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস, এটা বিহেভের মডিফায়ার, ভার্বের মডিফায়ার। যে ভার্বের মডিফায়ার সেটা অ্যাডভার্ব। সে যেহেতু এখানে ফাইনাল ভার্ব আছে বিহেভস, সেহেতু এটা হলো ক্লজ। দে আর আস্কড টু ওয়েট, তাদেরকে ওয়েট করতে বলা হয়েছে। কতক্ষণ পর্যন্ত ওয়েট করবো? টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, সিগন্যাল দেওয়া পর্যন্ত। তা টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, এটা ওয়েটের মডিফায়ার, ওয়েট ভার্বের মডিফায়ার। যেহেতু ওয়েট একটা ভার্ব, ওয়েট ভার্বের মডিফায়ার হওয়ার কারণে টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, এটা হয়ে গেল অ্যাডভার্ব। যেহেতু এখানে ফাইনাল ভার্ব আছে ওয়াজ, সেহেতু এটা ক্লজ, সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য স্যুপ টেস্টস টু গার্লিকি টু ইট, এটা বলো, কালকে কমপ্লিমেন্ট পড়াইছিলাম। দ্য স্যুপ টেস্ট, আমাকে বলো ফাংশনটা কি বলো, এটা ফাংশনটা কি বলো? দ্য স্যুপ টেস্টস টু গার্লিকি টু ইট, স্যুপটা খাইতে খুবই গার্লিকি। এটা কমপ্লিমেন্ট নাকি মডিফায়ার? এটা হচ্ছে দ্য স্যুপ ইকুয়াল টু, না এটা টেস্ট, এখানে লিঙ্কিং ভার্ব। গতকাল ক্লাস ভালো করে করো নাই তাহলে। দ্য স্যুপ ইকুয়াল টু টু গার্লিকি টু ইট, সো টু
টু গার্লিকি টু ইট, এটা হচ্ছে আমাদের সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন সাবজেক্টে কী করে সে ডেসক্রাইব করে, স্যুপটা কেমন ডেসক্রাইব করতেছে, নাউনকে ডেসক্রাইব করার কারণে, সাবজেক্টকে ডেসক্রাইব করার কারণে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা যারা বুঝো না অ্যাডজেক্টিভ কেন হয়েছে, আমি যে এমনি লিখলে বুঝো কিনা দেখো তো। দ্য স্যুপ টেস্ট বিটার, এবার বল বুঝছো কিনা অ্যাডজেক্টিভ যে, এবার বুঝছো বিটার, স্যুপগুলো খাইতে দিতা, স্যুপগুলো খাইতে দিতা, এইটা হলো স্যুপগুলো খাইতে একটু গার্লিকি, এইবার বুঝছো বিটার বললে বুঝতে তাই না? হ্যাঁ ওকে। হানি টেস্ট সুইট, ওই যে হানি ইকুয়াল টু সুইট। হ্যাঁ ওকে। আচ্ছা, জেনি ইজ আই স্টার অফ দ্য ফিউচার, এটা ফাংশনটা কি? আই স্টার অফ দ্য ফিউচার ফাংশনটা কি? এই অবজেক্ট নাকি অন্য কিছু? কমপ্লিমেন্ট, জেনি ইকুয়াল টু আই স্টার অফ দ্য ফিউচার, জেনির একটা পরিচয়, যেহেতু এটা জেনির আইডেন্টিফিকেশন করতেছে সেহেতু এটা নাউন, সো এটা কমপ্লিমেন্ট এবং নাউন। আমরা জানি কমপ্লিমেন্ট হলে সে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। দ্য গার্ল ইন ব্লু শাড়ি, মেয়েটা নীল শাড়িতে, ইজ নট মাই সিস্টার, আমার সিস্টার না। ইন ব্লু শাড়ি, এটা কী করছে? গার্লকে মডিফাই করছে, সেহেতু সে অ্যাডজেক্টিভ। আর এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো কেন? কারণ ইনের সাথে তার প্রিপোজিশনের সাথে তার অবজেক্ট যুক্ত হলে প্রিপোজিশনাল ফ্রেজ ফর্ম হয়। উই আর ওয়েটিং ফর দ্য বাস, এটা কী হবে বলো? উই আর ওয়েটিং, কেন? বাসের জন্য, তাহলে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা এগুলো আমি ওই ফাইলের মধ্যে এগুলো আছে। আই নো, আমি জানি সে কোথায় বাস করে, এইটা ফাংশনটা কি শুধু বলো, ফাংশনটা কি বলো শুধু? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার। অবজেক্ট, আই নো হোয়ার হি লিভস, এটা হলো অবজেক্ট। আচ্ছা, আই নো দ্য প্লেস, আমি জানি স্থানটা। হোয়ার হি লিভস নাও, সে যেখানে বাস করে। হোয়ার হি লিভস নাও ওর কাম কি? হচ্ছে যে দ্য প্লেসের মডিফায়ার, রাইট। আই নো দ্য প্লেস, আমি জানি প্লেসের মডিফায়ার। ওকে, উই শ্যাল গো, আমরা যাব। হোয়ার হি লিভস নাও, সে এখন কোথায় আছে, আমরা সেখানের মধ্যে যাব। তাহলে দেখো তো আমাদের হোয়ার হি লিভস নাও এটা হলো অবজেক্ট, হোয়ার হি লিভস নাও এটা মডিফাই করে প্লেসকে, আর পরেরটা মডিফাই করে কাকে? গোকে মডিফাই করে। এই খুব খেয়াল করে, এটা মডিফাই করে প্লেসকে, এটা মডিফাই করে প্লেসকে, এটা মডিফাই করে গোকে। এখন আমাকে বলো 3 নাম্বারটা, গোকে মডিফাই করার কারণে এটা কী হয়ে গেছে বলো? ভার্বকে মডিফাই করার কারণে উই শ্যাল গো, কোথায় গো? হোয়ার হি লিভস নাও, ও কই বাস করে, অ্যাডভার্ব হয়ে গেছে এটা। প্লেসকে মডিফাই করার কারণে ও কী হয়ে গেছে? হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর অবজেক্ট হওয়ার কারণে ও কী হয়ে গেছে? অবজেক্ট হওয়ার কারণে ও কী হয়ে গেছে? ও নাউন হয়ে গেছে। তো একজন নাউন, একজন অ্যাডজেক্টিভ, একজন অ্যাডভার্ব। দেখছো, হোয়ার হি লিভস নাও, তাহলে আমরা মুখস্থ করলে আটকে যাব। তুমি অর্থটা বোঝার চেষ্টা করবো, বাক্যে তার ফাংশনটা সবগুলো হোয়ার হি লিভস নাও, কিন্তু এটা হলো নাউন ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওর রোলটা কি, ফাংশনটা কি, তার উপর ডিপেন্ড করবে। হোয়ার থাকলে অ্যাডভার্ব, এরকম না বিষয়টা। ওকে, হি হেল্পড, কী হেল্প করছে? টু বিল্ড দ্য রুপ, ওই এটা আগে আলোচনা করছে, রূপ বানাইতে, এটা আলোচনা করছে। ওকে, দিস দ্য রিটার্ন আলোচনা করছে, কেন ফিরে আসছে? টু উইল বি ইন্সপেক্টর, আলোচনা করছে এটা। আচ্ছা এখন উত্তর দাও। উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, ফাংশনটা কি? উই রিড, কেন রিড করি? উই রিড কেন রিড করি? কেন রিড করি? কেন কেন কেন? ওয়াই, সো দ্যাট উই ক্যান লার্ন, যেন আমরা শিখতে পারি। উই রিড, সো দ্যাট অর্থ যেন, সো দ্যাট অর্থ হচ্ছে যেন আমরা শিখতে পারি। তাহলে ভার্বটা কখন, কোথায়, কীভাবে, কেন, সবগুলো অ্যাডভার্ব। আচ্ছা, আই নো দ্য বয়, আমি ছেলেটারে চিনি। দ্যাট স্টল দ্য বুক, যে আমার বইটা চুরি করছে, ও কার মডিফায়ার? বয়ের মডিফায়ার, সেজন্য সে অ্যাডজেক্টিভ। আই নো, আমি জানি, কি জানি? দ্যাট ইজ অনেস্ট, ও সৎ, এটা আমি জানি। তাহলে দ্যাট ইজ অনেস্ট, এটা ফাংশন কি? এগুলো অবজেক্ট, সেই জন্য সে হচ্ছে নাউন। ওকে, এটা আলোচনা করছি। হি ওপেন দ্য বক্স, কেন খুলছে? টু রিভিল। লেট হিম শো দ্য বেস্ট ওয়ে, এটা আলোচনা করছি। দ্য ম্যান অন দ্য স্টেজ ইজ জিনিয়াস। আচ্ছা, অন দ্য স্টেজ এটা ফাংশন কি বলো? কাকে মডিফাই করছে? দ্য ম্যান, স্টেজের উপরের লোকটা, কাকে মডিফাই করছে? অ্যাডভার্ব, ম্যানকে মডিফাই করছে। দ্য ম্যান, স্টেজের উপরের লোকটা, স্টেজের উপরের লোকটা খুব জিনিয়াস, স্টেজের উপরের লোকটা খুব জিনিয়াস। অন দ্য স্টেজ দ্য ম্যানের মডিফায়ার, সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, লোকটা হচ্ছে স্টেজের উপরে, লোকটা হয় স্টেজের উপরে, এ অন দ্য স্টেজ কি বুঝাইছে? এ অন দ্য স্টেজ হলে অ্যাডভার্ব অফ প্লেস না, লোকটা হয় কোথায়?
স্টেজের উপরে, এটা অ্যাডভার্ব অফ প্লেস। ভেরি গুড। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, স্থান। কিন্তু দেখো অন দ্য স্টেজ, এখানে কি অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ হয়েছে? কারণ দ্য মেনকে মডিফাই করছে, সেই জন্য এইটা এক্স্যাক্টলি আমার অ্যাডভার্ব অফ প্লেস হয়েছে একদম। ওকে, আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, দেখো মাথা ঠান্ডা রাখো। পত্রিকা, এটার নাম ধরলাম ডেইলি স্টার পত্রিকা। এই পত্রিকার নাম হলো দ্য ডেইলি স্টার। খুব খেয়াল করে, তো পত্রিকাটা হেডলাইন হচ্ছে, একটা নিউজ পাবলিশ হচ্ছে। এখানে লেখা যে আমাদের জায়েদ খান ইজ ইল। এটা পত্রিকা নিউজ পাবলিশ হয়েছে। সব মেয়েরা খুব মনে খুব আঘাত পাইছে, জায়েদ খান অসুস্থ। পরের দিন আমি বললাম, দেখো দ্য নিউজ, কি নিউজ? দ্যাট হি ওয়াজ ইল, জায়েদ খান যে অসুস্থ, ইজ নট ট্রু, সঠিক না। অ্যাডজেক্টিভ, আরে আমি অ্যাডজেক্টিভ তোমাকে জিজ্ঞেস করছি, আগে আমার কথা শুনো আগে, আন্তর্জাতিক অ্যাডজেক্টিভটা। দ্য নিউজ, কি নিউজ? দ্যাট হি ওয়াজ ইল, সে যে অসুস্থ, এই নিউজটা ইজ নট ট্রু, সত্যি না। আবার বলি, দ্য নিউজ, আমি দুটো বাক্য লিখি এখানের মধ্যে। আচ্ছা, এখানে একটা বাক্য লিখছি এখানের মধ্যে। আমি যদি একটা বাক্য লিখলাম, দ্য নিউজ হুইচ ওয়াজ স্প্রেডেড র্যাপিডলি ইজ নট ট্রু। নিউজটা যেটা খুব দ্রুত ছড়াইছে সেটা সত্য না। এখানে হুইচ ওয়াজ স্প্রেডেড র্যাপিডলি, এইটার ফাংশন কি? নিউজ, সংবাদ যেটা দ্রুত ছড়াইছে, ইজ নট ট্রু, এইটা নিউজের মডিফায়ার। পর বাক্যটার মধ্যে সে অসুস্থ, এটাই তো নিউজ, ইহাই তো নিউজ, এইটাই তো নিউজ না। আচ্ছা, এখানের মধ্যে এই যে হুইচ ওয়াজ স্প্রেডেড র্যাপিডলি, এটা কি নিউজ? এটা নিউজ না, এটা নিউজটা একটা বৈশিষ্ট্য। নিউজটা হচ্ছে যে দ্রুত ছড়াইছে। এখানে দ্যাট ওয়াজ হি ওয়াজ ইল, এটা নিজে কি নিউজ নাকি নিউজের বৈশিষ্ট্য? এবার বলো, এই যে দ্যাট হি ওয়াজ ইল, এটা নিজে কি নিউজ নাকি নিউজের বৈশিষ্ট্য, নিউজের মডিফায়ার? এটা নিজেই নিউজ, এটা ইটসেলফ ইজ এ নিউজ, এটাই নিউজ। এইখানে ঝামেলা রাখছে। তাইলে বল, ওইটাই নিউজ যদি হয়, তার মানে দ্যাট হি ওয়াজ ইল, এটাই তো নিউজ। তাহলে এটা নিউজের একটা কমপ্লিমেন্ট, এটাই নিউজ, এটা নিউজ। তাহলে এটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? বলো। তাইলে এটা নাউন হবে। দ্যাট হি ওয়াজ ইল, এটাই নিউজ, এটাই নিউজ। এটা হচ্ছে দ্য নিউজ ইকুয়াল টু দ্যাট হি ওয়াজ ইল। ওকে, এই লিঙ্কিং ভার্বের কী দরকার এখানের মধ্যে? এই লিঙ্কিং ভার্ব দিয়ে কী করবে এখানের মধ্যে? তখন তো বাক্যটা তুমি কমপ্লিট করতে হবে না। ওকে, ক্লিয়ার জিনিসটা? ওকে, আচ্ছা, এইবার আসো তাহলে। আমি একটা বাসার মধ্যে একটা ধর, একটা ম্যাচ, হ্যাঁ, তো ম্যাচের মধ্যে আমরা একটা নিয়ম বানাইছি। নিয়ম হচ্ছে যে, এখানে নিয়ম বানাইছি, রুমে ঢুকবেন না, রুমে প্রবেশ নিষেধ, এটা একটা নিয়ম। এবার আসো, দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম মাস্ট বি অবেড। রুল, যে রুমে ঢুকা যাবে না, এই রুলটা অবে করতে হবে। দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম, এটাই তো রুল, এইটাই তো রুল। তাইলে এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, একজন কি বললা? দ্যাট হি ওয়াজ ইল, পুরোটা দ্যাট শো নিতে হবে না, দ্যাট হি ওয়াজ ইল, এটা পুরোটাই তো নিউজ। এইবার তাহলে বলো, দ্য র্যাট দ্যাট আই স ইয়েস্টারডে ইজ ইন দ্য কিচেন, এটা কিচেনে আছে। দ্য র্যাট, যেটা আমি কালকে দেখছিলাম। ভেরি গুড, এবার তোমরা পারছো। এইখানে কিন্তু দ্য র্যাট ইকুয়াল টু দ্যাট আই স দ্য ইয়েস্টারডে না, যেটা আমি কালকে দেখছিলাম এটা হলো র্যাটের একটা বৈশিষ্ট্য, যে র্যাটের ব্যাপার, র্যাটকে সে মডিফাই করছে। র্যাট যেটা আমি কালকে দেখছিলাম, আর এইখানে এইটাই হচ্ছে রুল, এটাই হচ্ছে আমার রুল, যে রুমে ঢোকা যাবে না। এখানে আমার এটাই হচ্ছে নিউজ, ইহাই নিউজ, এখানে ইহাই নিউজ, এখানে ইহাই রুল। কিন্তু এটা মানে র্যাট না, এটা মানে র্যাট না, এটা হলো র্যাটের একটা বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পিপল ইন দ্য রুম, পিপল ইন দ্য রুমের ভিতরে, পিপল ইন দ্য রুম, এটা পিপলকে মডিফাই করার কারণে ইন দ্য রুম কী হবে? অ্যাডজেক্টিভ হবে, রাইট। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, সেহেতু ফ্রেজ হবে। ওকে, আই ডোন্ট নিড টু রাইট এ নাম্বার অন ইট, যেহেতু অ্যাজ আ ট্রাস্ট মাই সেলফ, আই ডোন্ট নিড টু রাইট আ নাম্বার অন ইট। ওয়াই? যেহেতু
অ্যাজ আ ট্রাস্ট মাই সেলফ, যেহেতু আমি আমার নিজেকে বিশ্বাস করি, তাহলে এটা কী হবে? অ্যাডভার্ব হবে, রাইট। উই আর সিটিং, কোথায়? উই আর সিটিং কোথায়? কোথায়? সাইড বাই সাইড। উই আর সিটিং কোথায়? সাইড বাই সাইড, অ্যাডভার্ব। ওকে। দ্য লেডি হু লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট, যে স্ট্রিটে বাস করে। আচ্ছা, এই বলছে কীভাবে? ভার্ব কোথায়, কখন, কিভাবে, কেন, এই কোশ্চেন আনসার যে দেয় সে অ্যাডভার্ব না? কোনটা দিব? ইন দ্য রুম। আচ্ছা, ইন দ্য রুম, রুমের মানুষগুলা, দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম, রুমের মানুষগুলা। ইন দ্য রুমটা এটা কার মডিফায়ার? শুনো, মূল বাক্যটাই লেখ তুমি, বাক্যটা মডিফায়ারকে এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে বাকিটা চিন্তা করো। তুমি লেখো শুধু দ্য পিপল স্টুড আপ, দ্য পিপল স্টুড আপ টু গ্রিট হিম, এটা হলো মূল বাক্য, তাই না? এখন তাহলে এই যে এক্সট্রা আনছো যেটা, এইটা কেন আনছো? এটা পিপলকে একটা তথ্য দিছো পিপল সম্পর্কে, ঠিক কি না? ওকে। আচ্ছা, ভার্বটা কখন, কোথায়, কেন, এই কোশ্চেন আনসার যারা দেয় তারা কী হয় বলো তো? উক্তি নেওয়ার। ভার্বটা অ্যাডভার্ব হয়, রাইট? অ্যাডভার্ব হয়। তাইলে আই ডোন্ট নিড টু রাইট আ নাম্বার অন ইট, আমার এইটার উপরে নাম্বার লিখতে হবে না, যেহেতু আমি নিজেকে বিশ্বাস করি, অ্যাজ আই ট্রাস্ট মাই সেলফ। ওকে। হোয়াই কোশ্চেন আনসার দিচ্ছে। উই আর সিটিং কোথায়? সাইড বাই সাইড। হোয়াই কোশ্চেন আনসার দিচ্ছে, সেটা অ্যাডভার্ব। ওকে। দ্য লেডি যে বাস করে অ্যাক্রস দ্য স্ট্রিট ইজ মাই আন্ট। তাহলে হু লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট। আচ্ছা, যারা মডিফায়ার বুঝতেছো না, তুমি আগে পূর্ণাঙ্গ, তুমি আগে মডিফায়ারটা বাদ দিয়ে চিন্তা করো। তুমি দেখো বাক্যটা হলো এটা, দ্য লেডি ইজ মাই আন্ট, মহিলাটা আমার আন্টি। হ্যাঁ, এটা হলো মূল বাক্যটা। এইবার হু লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট, এই অংশটুকু দিয়ে আমি দ্য লেডিকে একটু মডিফাই করছি, ওর সময় একটি তথ্য দিছি আমি। তাহলে হু লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ দ্য লেডিকে মডিফাই করছে, যেহেতু ফাইনাইট ভার্ব আছে এখানের মধ্যে, সেহেতু এটা ক্লজ। দ্য রিজন ওয়াই সান্দ্রা ওয়েন্ট টু ল স্কুল, যে সান্দ্রা ল স্কুলে গেছে, ইজ দ্যাট শি ডিডেন্ট ওয়ান্ট টু বি ডক্টর, সে ডক্টর হতে চায় নাই। দ্য রিজন, কি রিজন? যে কারণে সে ল স্কুলে গেছে। কেন ল স্কুলে গেছে? কারণ ও কী হতে চান? ডক্টর হতে সে চায় নাই। না, এখানে তো ওয়াই সান্দ্রা ওয়েন্ট টু ল স্কুল, রিজন ওয়াই সান্দ্রা ওয়েন্ট টু ল স্কুল, এটা তো দ্য রিজনের মডিফায়ার, তো আমাদের তোমার হচ্ছে ফেস ক্লাসগুলো তোমার হচ্ছে যে একদিন একটা ক্লাস করেই তুমি অনেক বুঝে যাবা, এটা ভেরি আনলাইকলি। তুমি এই ক্লাসটা মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায়, লাস্টটা বুঝো নাই? দ্য রিজন। আচ্ছা, আব্দুল আলিম আবার বেড়াছার অবস্থা লাগে গেছে, ওর রিজনও বার্ব থেকে বেরোতে পারতেছে না এখানের মধ্যে। দ্য রিজনের তো আচ্ছা আগে দেখো এখানের মধ্যে রিজনের আগে একটা ডিটারমিনার আছে। দ্য রিজন মানে কারণ, এই রিজন তো নাউন, তাই না? রিজন নাউন না? দ্য রিজন পুরো সাবজেক্ট, রাইট? এই রিজন কিন্তু নাউন। ওকে, রিজনকে ডিসক্রাইব করছে, রাইট? সেহেতু সে রিজন যেহেতু সাবজেক্ট, রিজন যেহেতু নাউন, সেহেতু ডেসক্রাইব করার কারণে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন ফ্রেজ ক্লজ পড়ার সময় তোমার মাথা যদি প্যাচ না লাগে, তাহলে বুঝতে হবে তুমি সুপার হিউম্যান, তুমি অস্বাভাবিক লোক। প্যাচ লাগবে, এটা খুবই স্বাভাবিক, প্যাচ লাগাটা খুবই স্বাভাবিক। প্যাচ লাগলে তুমি কোশ্চেন করার চেষ্টা করবা যে ওর ফাংশনটা কি, ও কি মডিফায়ার? আচ্ছা, মডিফায়ার যদি হয়ে থাকে, ফ্রেজ ক্লজ তো চিনবা ফর শিওর। কেন? কারণ ফ্রেজ ক্লজ চেনা খুবই সোজা। ফাইনাইট ভার্ব থাকলে হচ্ছে ক্লজ, না থাকলে হচ্ছে ফ্রেজ। কিন্তু চিন্তা অসুবিধা হইলো এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন? ঠান্ডা মাথায় চিন্তা করবা সে কাকে মডিফাই করে। নাউন প্রোনাউনকে যদি মডিফাই করে তাহলে ফর শিওর সে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া অন্য কাউকে মডিফাই করে কিনা, ভার্বকে করে কিনা, অ্যাডজেক্টিভকে করে কিনা, অন্য একটা অ্যাডভার্বকে করে কিনা, যদি করে সে ডেফিনেটলি অ্যাডভার্ব। ভার্বকে যতবাই মডিফাই করতে পারবে সে অবশ্যই অ্যাডভার্ব। হ্যাঁ, আর নাউন কেমন চিনবা? দেখবা সাবজেক্ট যার জায়গায় বসছে কিনা, অবজেক্টের জায়গায় বসছে কিনা, প্রিপোজিশনের পরে বসছে কিনা, কমপ্লিমেন্টের জায়গায় বসছে কিনা, এটা। হ্যাঁ, আমরা যদি বলি হি ইজ অন দ্য ফ্লোর, ও ফ্লোরের উপর আছে। এ অন দ্য ফ্লোর, সরি ওয়ান না, অন দ্য ফ্লোর, এটা কি বলো তো? হি ইজ অন দ্য ফ্লোর, এটা কি? হি ইজ অন দ্য ফ্লোর, এটা কি? এটা অ্যাডভার্ব, এটা ওর পজিশন বোঝাচ্ছে, সে কোথায়। এখন ধরো তোমাদের উপর তলায় একটা নববিবাহিত দম্পতি আসছে, এখন ওরা খুবই ভালো লোক না আর কি, তুমি রাতে ঘুমাতে পারতেছো না, তুমি বললা দ্য কাপল অন দ্য ফ্লোর ইজ, ওরা খুব দুষ্ট কাপল আর কি। হ্যাঁ,
তুমি ঘুমোতে পারতেছো না রাতে। এ অন দ্য ফ্লোর কী বলো তাহলে? এ অন দ্য ফ্লোরটা কি? এটা দ্য কাপলের মডিফায়ার, রাইট? এটা এবার অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো এবার? তাহলে অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, ডিপেন্ড করবে বাক্যের মধ্যে তার অবস্থান কোথায়, সে কী হিসেবে ফাংশন করছে তার উপরে। কিন্তু এরকম আন্দাজে কোনো কিছুকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলা যাবে না, ডিপেন্ড করবে অবস্থানের উপরে। তো ঠিক আছে, তাহলে অনেক, এটা খুবই লম্বা একটা ক্লাস ছিল, সবচেয়ে কঠিন একটা ক্লাস এটা। ইংলিশ সবচেয়ে কঠিন ক্লাস হলো এইটা। তোমরা খুব সফলভাবে শেষ করছো, কিন্তু একটা ক্লাস দেখে তোমার হবে না ভাই। তুমি গত ক্লাসটা 1 নাম্বার ক্লাস আর আজকের এই দ্বিতীয় ক্লাস, এই দুটা ক্লাস মনোযোগ দিয়ে ভালো করে দেখতে হবে। এবং দেখার পর তোমার অনেক প্যাস লাগবে, এটা স্বাভাবিক হিসেবে মেনে নিবে, অনেক প্যাস লাগবে তোমার, হ্যাঁ। আর পরীক্ষার মধ্যে যেগুলো আসবে, পরীক্ষার মধ্যে দেখবে এগুলো সব এইখান থেকে তোমার আমরা যতগুলো নিয়ম পড়াইছি ম্যাক্সিমাম এখান থেকে কমন আসবে পরীক্ষায়।